আপনাদের মতো করে ফলো করবেন, কাস্টমাইজ করে। আমি যেভাবে বলছি সেভাবে ফলো করবেন না। আপনার জীবনটা আপনার মতো। আমি আমার জীবনে যে কষ্টগুলো বা যে অভিজ্ঞতাগুলো বা যে সুখগুলো পেয়ে এসেছি, আপনার লাইফে আপনি হয়তো বা সেরকমভাবে এক্সপিরিয়েন্স করেন না। সো আপনার ব্যাপারগুলোকে আপনি আপনার মতো করে কাজে লাগাবেন। বলি নাম্বার 1, প্রতিদিন এখন থেকে আপনারা যেখানেই কাজ করেন না কেন, যাই কিছুই করেন না কেন, প্রতিদিন 6 ঘন্টা ঘুমাবেন। 6 ঘন্টা। এবং বেশিক্ষণ ঘুমানোর চাইতে ভালোভাবে ঘুমানোটা হচ্ছে ইম্পর্টেন্ট শরীরের জন্য। 6 ঘন্টার চাইতে বেশি ঘুম যেটা আমরা ঘুমাই তেমন কোনো কাজে লাগে না। আপনি জেগে থেকে মুভিও দেখতে পারেন, সমস্যা নাই, মুভি কিন্তু জীবনে কাজে লাগবে, ঘুম কাজে লাগবে ডেফিনেটলি, কিন্তু 6 ঘন্টার বেশি মনে হয় দরকার নাই, আমার কাছে মনে হয়। এবং ঘুমানোর সময় মোবাইল ফোন, ল্যাপটপ দূরে রেখে ঘুমাবেন। রাত 12টায় ঘুমাতে গেলাম, 2টায় ঘুমালাম, এই 2 ঘন্টা মোবাইলে চ্যাটিং, ওরকম না। ওরকম হলে তো ঘুমানো যাবে না, তাই না? আচ্ছা, মোবাইলের ড্রাফটসে কিংবা একটা নোটবুকে আপনার মাথায় প্রতিদিন যে সুন্দর চিন্তাগুলো আসে সেগুলো লিখে রাখবেন। লিখে না রাখলে আমার যেটা হয়, আমি ভুলে যাই, আমার মনে থাকে না। আর সবচেয়ে সুন্দর চিন্তাগুলো, সবচেয়ে সুন্দর প্ল্যানগুলো মানুষের মাথায় 2 বার আসে না কখনো। সো লিখে রাখবেন মোবাইলের ড্রাফটসে কিংবা কোনো একটা নোটবুকে বা কাগজে লিখে রাখবেন। প্রতিদিন 30 মিনিট নিয়ম করে একটা মোটিভেশনাল বই পড়তে পারেন। মোটিভেশনাল বই খুব কাজে লাগে লাইফে। অথবা ইউটিউব থেকে মোটিভেশনাল লেকচার শুনতে পারেন বা টেড টকস শুনতে পারেন। মোটিভেশনাল লেকচার শুনলেও খুব কাজে লাগবে। এবং মোটিভেশনাল বই পড়ার সময় এবং মোটিভেশনাল লেকচার শোনার সময় আপনার যে ইগোটা, সেই ইগোটাকে দূরে রাখবেন। কিছু কিছু জিনিস বিশ্বাস করতে হয়। লাইফটা কিন্তু যুক্তিতে চলে না, লাইফে সব কিছু যুক্তিতে চলে না। আমার যে অবস্থান ছিল, যদি আমি যুক্তি দিয়ে বিচার করি, আজকের অবস্থানে দাঁড়িয়ে থাকার কথা না। যার কোনো জায়গায় চাকরির পরীক্ষা দেওয়ার মতো সিজিপিএ ছিল না, সে একটা চাকরি পেয়েছে। আমি মাঝে মাঝে বিসিএস এর কথা যখন ভাবি, তখন কৃতজ্ঞতায় মাথা নত হয়ে আসে। কারণ 2.74 নিয়ে অনেক ব্যাংকে পরীক্ষা দেওয়া যায়, অনেক প্রতিষ্ঠানে পরীক্ষা দেওয়া যায় না। এই সুশান্ত বলের চাকরি পাওয়ারই কথা ছিল না। তা আমি যেন এই বিষয়টার পেছনে মোটিভেশনাল বইয়ের একটা বিশাল ভূমিকা ছিল। আমি বেশ কয়েকটা মোটিভেশনাল বইয়ের নাম শেয়ার করেছি। একটার নাম আমি মুখে বলে দিচ্ছি, দ্য সিক্রেট। রোন্ডা ব্রায়ানের লেখা একটা বই আছে, দ্য সিক্রেট, এটা দেখতে পারেন। আউটলায়ার্স বইটা দেখতে পারেন, খুব ভালো বই। ইউ ক্যান উইন দেখতে পারেন, দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি। এবং এই বইগুলো প্রতিদিন 30 মিনিট করে পড়েন, খুব কাজে আসবে, সত্যি সত্যি কাজে আসবে। এবং বিশ্বাস করে করবেন, সেই কাজটা করার চেষ্টা করবেন। হ্যাঁ, পরেরটা। কোনো সময় যদি মনটা খুব অশান্ত হয়ে যায়, তখন আমি একটা কাজ করতাম, আপনারা আপনাদের মতো করেন, আমি যেটা করতাম সেটা বলি। হাঁটার সময় নিজের পদক্ষেপ বলতে পারেন। 10 মিনিট হাঁটেন, কয়টা স্টেপ ফেললেন বলতে পারেন, মন শান্ত হয়ে যাবে। আরেকটা কাজ করতে পারেন, মাথাটাকে সম্পূর্ণ ফাঁকা করে দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন এবং আপনার পুরনো কোনো একটা প্লেজেন্ট মেমোরি মাথায় আনতে পারেন, পুরনো কোনো সুখের স্মৃতি মাথায় আনতে পারেন বা গুনগুন করে গাইতে পারেন আকাশের দিকে তাকিয়ে থেকে। ওই সময় অন্য কিছু ভাবা যাবে না, অশান্ত মন শান্ত হয়ে যাবে। আরও ভালো হয়, আরেকটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে রবীন্দ্রনাথের গান শোনা, রবীন্দ্রসঙ্গীত শোনা, খুব কাজে দেবে। আচ্ছা, প্রতিদিন সকালে উঠে আপনি সেদিন কি কি করতে চাচ্ছেন একটা কাগজে লিখে ফেলেন। আমরা আমাদের চিন্তা ভাবনাগুলোকে কাগজে লিখি না সাধারণত, এটা খুব ক্ষতি করে। বিকজ আমাদের মনে থাকে না, আমাদের আসলেই মনে থাকে না। সো আমরা যা করতে চাচ্ছি এবং যা করতে চাচ্ছি না, সেটা একটা কাগজে লিখে ফেললে খুব ভালো হয়। স্টুপিডদের সঙ্গ এড়িয়ে চলুন। আপনার বন্ধুদের কাজ করার ধরন এবং সফল হওয়ার অভ্যেস আপনার কাজকে প্রভাবিত করে। এটা আমার কাছে মনে হয়েছে, এখন যে কথাটা আমি আপনাদেরকে বলবো সেটা সত্যি নাও হতে পারে, এটা হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা এবং অভিজ্ঞতা। আপনার স্বামী, এটা আপনাদের জন্য, আপনার স্বামী যত বেশি স্টুপিড হবে, আপনার নেক্সট জেনারেশন তার চেয়ে বেশি স্টুপিড হবে এবং সেটা সম্ভাবনা বেশি থাকবে। এবং একটা ফ্যামিলিতে একজন বুদ্ধিমান স্ত্রীর চাইতে বুদ্ধিমান স্বামী বেশি দরকার। মানে আমার কাছে মনে হয়েছে যে স্বামী স্টুপিড, অনেক সময় স্ত্রীরা স্টুপিড হলে তেমন সমস্যা হয় না, কিন্তু স্বামীরা যদি স্টুপিড হয় খুব ঝামেলা হয়। মানে ফ্যামিলি মেনটেন করা, পরবর্তী জেনারেশনকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া খুব সমস্যা হয়। আচ্ছা, এটা আমার ব্যক্তিগত ধারণা, ভুল হতে পারে। পরটা, আপনার যে কাজটা করা দরকার শুধু সেই কাজটাতে জেদ দেখান, সব কাজে না। এবং সেই কাজটার শেষ দেখে ছাড়েন। আমরা বলি না এটা শেষ দেখে ছাড়বো, এরকম একটা কথা বলি না? যে কাজটা আপনার লাইফে করা দরকার
শুধুমাত্র সেই কাজটাতেই জেদি হন, সব কাজে না। আমরা কিন্তু অনেক কাজে জেদি হয়ে পড়ি, যেগুলো জেদি না হলেও চলে। মন দিবি কিনা বল, এই টাইপের জেদি হয়ে কোনো লাভ নেই। আচ্ছা, যিনি আপনাকে ওনার জীবনে অপরিহার্য মনে করেন না, তাকে কখনোই আপনি আপনার নিজের জীবনে অপরিহার্য বানাবেন না। যে মানুষটা আপনাকে ছাড়াই সুস্থভাবে আনন্দের সাথে নিঃশ্বাস নিচ্ছেন, তার জন্য দম বন্ধ করে মারা যাওয়ার কোনো দরকার নেই, কোনো মানেই নাই। এটা আমার কাছে মনে হয়েছে। এবং আপনি যত বেশি একটা ভুল মানুষকে ভুলে থাকতে পারবেন, আপনার লাইফটা তত বেশি সহজ মনে হবে, শান্তিময় মনে হবে। মাঝে মাঝে ভুল মানুষের সঙ্গে থাকার চাইতে একা থাকা অনেক ভালো, কোনো সমস্যা নাই। বিকজ আপনি যখন একা থাকেন তখন আপনি আপনার ভেতরটা নিয়ে থাকেন, এবং সাধারণত আমাদের ভেতরটা একটা ভুল মানুষের চাইতে অনেক বেশি ভালো মানুষ, সো তাকে নিয়ে থাকাই ভালো। আচ্ছা, একটা হ্যাবিট গ্রো করতে পারেন, সেটা হচ্ছে খুব ফাস্ট পড়া। রিডিং হ্যাবিট যখন বাড়াবেন তখন মাথায় রাখবেন, আমি যেটা করতেছি যেন খুব ফাস্ট করতে পারি, খুব দ্রুত যেন করতে পারি। যদি আপনি দ্রুত করতে পারেন তাহলে আপনি কম সময়ে অনেক বেশি করতে পারবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রিডিং হ্যাবিট বাড়াতে পারবেন, এবং যে জিনিসগুলো করা দরকার সেগুলো খুব অল্প সময়ে করতে পারবেন, সময় সেভ হবে। হ্যাঁ, পরেরটা আরেকটা জিনিস বলি, আমরা আজকে যারা এখানে আছি তারা সবাই কিন্তু লাইফের কোনো না কোনো সময়ে কোনো না কোনো দুর্ভাগ্য থেকে শুধুমাত্র স্রষ্টার ইশারায় রক্ষা পেয়ে গেছি, এবং আমাদের লাইফে আমরা অনেক কিছু অ্যাচিভ করেছি যে অ্যাচিভমেন্টগুলো আমাদের হওয়ার কথা না। সবচাইতে বাজে অবস্থানের লোকটারও অনেক দুর্ভাগ্য থাকে, যে দুর্ভাগ্যগুলো থেকে আল্লাহ নিজের হাতে রক্ষা করেন। আমি কি ভুল বললাম? প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে শুকরিয়া আদায় না করে ঘুমাবেন না। শুকরিয়া আদায় করবেন এবং আল্লাহকে বলবেন অনেক ভালো রেখেছেন। যত বেশি শুকরিয়া আদায় করবেন, কৃতজ্ঞতাবোধ দেখাবেন, আপনার মানসিক শক্তি তত বেশি বৃদ্ধি পাবে এবং কাজ করার এফিসিয়েন্সি বৃদ্ধি পাবে সবসময়। এখানে কিছু বইয়ের নাম দিয়েছি, মোটিভেশনাল বই। আমি তো শেয়ার করবো, দেখে নিন, ফেসবুকে শেয়ার করবো। আচ্ছা, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট হ্যাবিট। আমি এটা করতাম, এখন করার চেষ্টা করি। প্রতি মাসে কমপক্ষে 2 দিন রোজা রাখবেন। প্রতি মাসে 2 দিন রোজা রাখবেন। যারা অন্য ধর্মের আছেন উপবাস পালন করবেন প্রতি মাসে 2 দিন। এর কারণ হচ্ছে, ব্যাপারটা খুব ছেলে মানুষই মনে হতে পারে যে না খেয়ে আছে তাতে এমন কি, রোজা রাখছে তাতে এমন কি। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখলাম, যখন আপনি রোজা রাখবেন তখন আপনার ভেতরের মনটা অনেক পরিষ্কার হবে, অনেক সংযত হবে, সহনশীলতা বৃদ্ধি পাবে এবং কষ্ট করার সামর্থ্য বৃদ্ধি পাবে। এই রোজার এই উপকারিতাগুলো কখনোই অস্বীকার করা যায় না। সো প্রতি মাসে 2 দিন নিয়ম করে রোজা রাখতে পারবেন, এবং এটার ইফেক্টটা আপনি টের পাবেন। আপনি অবশ্যই টের পাবেন। আপনি দেখে দেখেন। আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, আজানটা আরেকটা কাজ করতে পারেন, যাদের পড়ার অভ্যেস আছে তারা ব্যাগে একটা ভালো বই রাখতে পারেন। যখন জার্নিতে থাকবেন বা অন্য কোনো কাজের মধ্যে থাকবেন তখন মাঝে মাঝে সেই বইটা উল্টে পড়ে ফেলবেন, অথবা মোবাইলে PDF আকারে বই রাখতে পারেন। এটা খুব ভালো একটা হ্যাবিট। হ্যাঁ, আরেকটা কাজ করি আমি প্রায় সময়, সেটা হচ্ছে প্রতিদিন অন্তত একজন লোককে সাহায্য করবেন, অথবা যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তত একজন লোককে ক্ষমা করে দিবেন। আপনার পুরনো কোনো শত্রু অথবা আপনাকে কষ্ট দিয়েছে, যাকে আপনি ক্ষমা করতে পারছেন না, তাকে ক্ষমা করে দিবেন। এতে আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে। আমার কাছে মনে হয় আমরা যেমন আমাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি,
আমরা যদি ক্ষমা করতে না পারি তাহলে আমরা কিভাবে ক্ষমা প্রার্থনা করব? সো আমাদেরকেও ক্ষমা করার অভ্যাসটা গড়ে তুলতে হবে। এই কাজটা করে দেখতে পারেন। আচ্ছা, সপ্তাহে একদিন বাসার বারান্দায় দাঁড়িয়ে ভোর হওয়া দেখেন। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটা হচ্ছে ভোর হওয়া দেখা। আপনার মনটা ভালো হয়ে যাবে। সপ্তাহে একদিন করেন, খুব কাজে আসবে। আমরা তো অনেকে রাত জেগে পড়াশোনা করি, রাত জেগে পড়াশোনা করি বা যাই করি, একদিন আমরা ভোর হওয়া দেখবো, মনটা অনেক প্রশান্ত হয়ে যাবে। আচ্ছা, একটা সহজ বুদ্ধি দিই, একদম থাম্ব রুলের মতো ফলো করবেন, একদম থাম্ব রুলের মতো ফলো করবেন। সহজ বুদ্ধি, আপনার আশেপাশে যে মানুষটা অন্য মানুষকে সম্মান করে না তার সাথে মেলামেশা বন্ধ করে দেন, টোটালি বন্ধ করে দেন। এটা খুব কাজে আসবে আপনার লাইফে। যে লোক অন্যকে সম্মান করতে পারে না তার কাছ থেকে আপনার কোনো কিছু শেখার নাই। সো সে যতই পণ্ডিত হোক, 20 পৃষ্ঠা পড়েন, প্রতিদিন একটা ভালো বইয়ের 30 পৃষ্ঠা পড়েন, গল্পের বই হোক যাই হোক। এবং আপনি যাকে ভালোবাসেন উনি যদি বই পড়তে ভালো না বাসেন, তাকে থ্রেট মারেন, তোমার সাথে আমার কোনো প্রেম নাই। এবং মাঝে মাঝে তাকে কিছু কিছু বই উপহার দেন এবং একটু যদি আদর করে বলেন, সোহাগ করে বলেন যে বইটা পড়ো, সে কিন্তু পড়বে। যে আপনাকে ভালোবাসে সে আপনার কথা শুনবে, এটাই নিয়ম, এটাই স্বাভাবিক। সো তাকে বই পড়ার জন্য উৎসাহিত করেন, এতে আলটিমেটলি আপনার লাভ হবে, আপনার যে পরবর্তী জেনারেশন সেটার লাভ হবে। এবং আমি দেখছি একটা ক্যাডবেরি চকলেটের চাইতে কিন্তু একটা বইয়ের দাম কম। সো আপনার টাকাও সেভ হবে, টাকাও সেভ হবে, অন্যদিকেও লাভ হবে। আচ্ছা, আপনার চাইতে কম মেধা এবং বুদ্ধি সম্পন্ন লোকজনের চাইতে লোকজনের সাথে কম সময় কাটান। সাধারণত একজন জ্ঞানী লোকের সাথে 20 মিনিট কথা বলা 20টা বই পড়ার চাইতে উত্তম, এটা মাথায় রাখবেন। আচ্ছা, কঠিন কোনো কাজ যদি ঠিকভাবে শেষ করতে পারেন, কঠিন কোনো কাজ যদি ঠিকভাবে শেষ করতে পারেন, নিজেকে অবশ্যই অবশ্যই কোনো একটা ঘুষ দিবেন, উপহার দিবেন। যে কাজটা করতে আপনি ভালোবাসেন সেই কাজটা করবেন। যদি মুভি দেখতে মন চায় মুভি দেখবেন, গান শুনতে মন চাইলে গান শুনবেন। যদি কোনো কিছু খাইতে মন চায়, পুরান ঢাকায় বিরিয়ানি হাউস আছে, ওখানে চলে যান, কোনো অসুবিধা নাই। দিস ইজ ইউর গিফট। এবং মানুষ যখন কোনো একটা গিফট পায় নিজের কাছ থেকে, তখন মানুষের কাজ করার যে প্রণোদনা, ইম্পালস, সেটা বহুগুণে বৃদ্ধি পায়। আপনার যেটা, যেমন আমি যেটা করতাম, আমি কঠিন কোনো পড়া শেষ করতে পারলে কিংবা কঠিন বিরক্তিকর কোনো কাজ শেষ করতে পারলে নিজেকে বই কিনে দিতাম। আমার বই কিনতে খুব ভালো লাগে, আমার একটা লাইব্রেরি আছে, পার্সোনাল লাইব্রেরি আছে, ওখানে মানে বই অ্যাড করতাম। আমি বই পড়া চাইতে কিনতে বেশি ভালোবাসি, আমার অনেকগুলো বই আছে। তা আমি বলতাম এভাবে করে যে, বাপ্পি তুমি যদি এই কাজটা করতে পারো, আমার ডাকনাম বাপ্পি, বাপ্পি তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে আমি তোমাকে কালকে 5টা বই কিনে দেবো, একদম কনফার্ম। অথবা তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে তাহলে আমি তোমাকে অমুক মুভিটা দেখতে দিব, যদি করতে না পারো তোমার জন্য মুভি দেখা বন্ধ। আমি অনেক সময় সে লোভেও কাজ করছি। এমনও হইতে পারে, অন্য কিছু না হোক ভাই, যদি একটা কঠিন কাজ শেষ করতে পারেন, কি করবেন জানেন? রুমের দরজাটা বন্ধ করবেন, জানালা বন্ধ করবেন, কম্পিউটারে আপনার পছন্দের নাচের একটা গান ছাড়েন ফুল ভলিউমে, এরপর নাচেন। কি আছে জীবনে, অসুবিধা কোথায়? এটা খুব কাজে দেয় ভাই, সত্যি বলতেছি, এটা অনেক কাজে দেয়, প্র্যাকটিস করেন। তো আমি আরো বকবক করবো, সারাদিনই বকবক করবো যতক্ষণ আপনারা শুনতে চাইবেন। আমার গাড়ি হচ্ছে রাত 10টায়, এর আগ পর্যন্ত আপনাদের সাথে আসি, এতক্ষণ থাকবো না, শেষ হয়ে যাবে। তো এখন আমরা এতক্ষণ ধরে যা শুনলাম এবং বললাম সেটা আরো চলবে সামনে। আমাদের এখান থেকে যারা সাকসেসফুল হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, আমার স্নেহভাজন একজন ছোট ভাই আছে, ছোট বোন আছে, ঝিলিক এবং ফয়েজ, তাদের কাছ থেকে তাদের সাফল্যের গাথা আমরা একটু শুনে নিই। কারণ প্রত্যেকটা মানুষের সফল হওয়ার ধরন কিন্তু আলাদা আলাদা এবং প্রত্যেকটা মানুষের কাছ থেকে শেখার আছে। সো তাদেরকে আমরা তাদের কাছ থেকে তাদের সফলতার বা সাফল্যের গাথা একটু শুনবো, পরে আবার আমরা আড্ডা দেওয়া শুরু করবো। থ্যাংক ইউ। মাঝে বক্তব্য রাখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গর্ব, যারা নিজেদের সাফল্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আমরা শুভেচ্ছা বক্তব্য শুনব নিগার সুলতানা ঝিলিক আপু, বিসিএস প্রশাসন 19তম 24তম BCS।
বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধী, আজকের প্রধান বক্তা বিসিএস জগতের আইকন যাকে আমরা মনে করি সুশান্ত পাল দাদা, আমার সহপাঠী, এছাড়াও আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের আয়োজক জনাব মোহাম্মদ শরীফ ভাই, এছাড়াও আমাদের আশেপাশে হয়তো অনেক শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী আছেন, আমার স্নেহের অনুজ ভাই বোনরা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আসলে বোঝাতে পারবো না যে আমার কেমন অনুভূতি হচ্ছে। আমি তো এই পরিবারের সদস্যই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ধুলা মাটিতেই তো আমি 5-6 বছর ধরে বড় হয়েছি। আজকে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার কারণে আমি আপনাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি, তাও এইভাবে। কিছু কিছু অনুভূতি আসলে মানুষের থাকে যেগুলো আসলে শব্দ যেখানে দুর্বল হয়ে যায়, ভাষা দুর্বল হয়ে যায়, এটা একটা অনুভূতি। সত্যি আসলে মানে যেদিন রেজাল্ট হয়েছে সেই দিন যেরকম একটা অনুভূতি হচ্ছে, আজকে মনে হচ্ছে যে সেরকম তার চাইতে বেশি অনুভূতি হচ্ছে। আপনারা হয়তো আমাকে জানেন যে বিসিএস হয়েছে, এর বেশি মাথায় কিছু জানেন না। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিনান্স ডিপার্টমেন্ট থেকে 2027 শিক্ষাবর্ষের স্টুডেন্ট। আমার নাম নিগার সুলতানা। আপনাদের মনে হতে পারে যে আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম আমাদের ক্লাসে, কিন্তু না, এক্স্যাক্টলি ব্যাপারটা তার বিপরীত। আমাদের ক্লাসে সবচেয়ে 85 সিজিপিএর অধিকারী যারা, তাদের মধ্যে একজন ছিলাম আমি। শুধু তাই না, নট অনলি দ্যাট, এছাড়াও আরো অনেক পরিচয় আছে। সেটা হচ্ছে যে আমি অনার্সে আমার রেজাল্ট ফিরে এসেছিল। আমি সকলে আর কি বলবো, আমি অ্যাপিয়ার দিয়ে বিসিএস দিয়েছিলাম, সেটা তো মনে হয় জানেন। আমি অ্যাপিয়ার দিয়ে বিসিএস দিয়েছিলাম। আমার প্রিলির রেজাল্ট আগে হয়েছিল, বিবিএর রেজাল্ট পরে হয়েছিল। আমরা অনেকে বলি যে আমরা মাস্টার্স অনার্সের পড়াশোনার কারণে বিসিএস দিতে পারি না বা চাকরির জন্য দেরি হয়ে যায়, কিন্তু দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো এত দূরবর্তী একটা জায়গা যেখানে মোটামুটি আসা যাওয়া, আমার বাসা নারায়ণগঞ্জে, আসা যাওয়া করে এত কিছু করার পরে আমরা অনেকে বলি যে আসলে কুলায় না, জানে কুলায় না। মনের মধ্যে যদি আগুন থাকে তাহলে কি না কুলায় বলেন? মানুষের মেন্টাল ফ্রেশনেস যেটা, লাইফের প্রায়োরিটি যদি সেটা ঠিক মতো করা যায়, তখন কি সেটা কি কোনো কিছু আটকে রাখতে পারে? কখনোই আটকে রাখতে পারে না। আমরা আবার আরো পেছনের দিকে যাই, তাহলে এই তো মাত্র মানে প্রাথমিক পরিচয় দিলাম। আমি এমন একটা ফ্যামিলি থেকে এসেছি, আমার আগে কোনো মেয়ে কোনোদিন এসএসসিও পাস করে নাই, বিশ্ববিদ্যালয়ে পড়বে অনেক পরের কথা। আমার যখন জন্ম হয়েছে আমার বাবা খুব কষ্ট পেয়েছিল যে মেয়ে হয়েছে প্রথম মেয়ে। না, এটা ন্যাচারাল বাস্তবতা, তবে এখন কষ্ট হয় না, এখন খুব খুশি হয়। আমাদের মেয়েদের কোনো আইডেন্টিটি আছে? কখনো বাবার পরিচয় পরিচিত হই, কখনো হাজবেন্ডের পরিচয় পরিচিত হই। নিজের পরিচয়টা কি খুব দরকার না? খুবই দরকার। আমাদের আপুদেরকে আমি সাজেশন করবো, বিসিএস দিতে হবে এমন কোনো কথা নাই। সাজেশন না, জাস্ট অপিনিয়ন শেয়ারিং। বিসিএস দিতে হবে এমন কোনো কথা নাই। যেখানে যাই করি না কেন, যে যতটুকুই করি না কেন, নিজের আইডেন্টিটিটাকে ফোকাস যেন করতে পারি। আর অ্যাজ ওয়েল অ্যাজ বিসিএস বিষয়ে কথা বলতেই একটা শব্দ উচ্চারণ করবো না, কারণ সুশান্ত দাদার উপস্থিতিতে কোনো কথা উচ্চারণ করলে ধৃষ্টতার ব্যাপার। আপনারা মনে হয় জানেন না যে মানে দাদার অনেক সেমিনারে আমি ইতিপূর্বে অ্যাটেন্ড করেছি। লাস্ট ফার্মগেটে একটা সেমিনার ছিল 35তম রিটেনের জন্য, সেখানেও আমি অ্যাটেন্ড করেছি। সো এখানে কোনো কথাই আমি অ্যাড করবো না, এখানে অ্যাড করাটা রীতিমতো ধৃষ্টতার ব্যাপার হবে আমার জন্য। আর দাদার ক্যারিয়ার আড্ডা এত ভালো লাগছে, মানে আপনারা তো পেছন থেকে স্পষ্ট ভাবে শুনতে পাচ্ছেন, আমি সামনে থেকে শুনছি, আমার কাছে আরো বেশি ভালো লাগছে। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক রকমের মানে ইমেজ সংকট আছে, আমি যতদূর জানি বা শুনেছি, আমিও নিজেও ফেস করেছি। মনে করেন আমি বিভিন্ন সময় বিভিন্ন কোচিং সেন্টারে গিয়েছি, কনফিডেন্সে গিয়েছি। এই যে জিয়া ভাই বসে আছেন, জিয়া ভাই কিন্তু আমাকে খুব ভালো করে চেনেন, শুনেছিলেন না জানেনও। সবাই বলতো যে প্রথমে কথা বলে, অনেক সময় কথাবার্তা বলে, কোন ডিপার্টমেন্টে পড়ি এটা সেটা সবই বলে, যে নাকি শুনে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, তারপরে আর কেউ কথা বলে না। কেন বলে না? আমি পুরান ঢাকা থাকি বলে আমাকে মানুষ না, আমাদের কি গা থেকে এটাই আমাদের স্যাররা আমাদের অনেক কিছু বলতো, অনেক সময় অনেক কিছু বলতো, কিন্তু যেদিন যখন নাকি রেজাল্ট পাওয়ার পরে স্যারকে ফোন দিয়েছি, বলেছি
স্যার আমাকে একটা কথা বলেছে, এখন সবার সাথে শেয়ার করবো, কখনো এর আগে শেয়ার করার সুযোগ হয় না। স্যার বলছে এরকম 5টা ঝিলিক যদি আমার থাকতো, আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামটা চেঞ্জ হয়ে যেত। আজকের যে মহতী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমি কথা বলার সুযোগ পেয়েছি, আমার ভাই বোনদের সঙ্গে আমার পরিচয় হওয়ার সুযোগ হয়েছে, সবাই আমাকে স্মরণ রেখেছে, এত আদর করে এখানে মানে আমাকে ইনভাইট করেছে, আমাকে কথা বলার সুযোগ দিয়েছে, তাই আয়োজকদের কাছ থেকে আবার আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই মহতী অনুষ্ঠানে আমার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর এছাড়াও মানে সবাই যে আমাকে এখনো এত ভালোবাসে, এতটা স্মরণ করছে, আমার মতো একটা মেয়ে যার মানে বাংলাদেশের মেয়ে মানুষের কি দাম আছে বলেন, তাকে এত সম্মান দেওয়া হচ্ছে, মানে আমি বোঝাতে পারবো না যে আমার অনুভূতিটা কি এবং কতটা ভালো লাগছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার যে চাকরিটা হয়েছে আমি যেন ভালোভাবে জয়েন করে আমার নৈতিকতা এবং কি বলে মূল্যবোধকে সমুন্নত রেখে আমি ভালোভাবে কাজ করে যেতে পারি। অ্যাটলিস্ট কিছু না কিছু যদি মানে ভালো করতে পারি নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের দেশের জন্য, আরো বড় পরিসরে নিজের ডিপার্টমেন্টকে যদি মুখ উজ্জ্বল করতে পারে, যেন আপনারা সবাই আমার জন্য সেই দোয়া করবেন। এই বলে আজকে সবাইকে বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ, আমার কথা অনেকক্ষণ মনোযোগ দিয়ে শুনলেন, সেজন্য সবাইকে আবার অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপুকে। এবারে আমাদের অন্যতম আরেক গর্ব মোহাম্মদ ফয়েজ উদ্দিন ভাইয়া, বিসিএস পুলিশ 84তম 34তম বিসিএস। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার থেকে আয়োজনকৃত ক্যারিয়ার আড্ডায় সম্পাদক SM ইমরানকে। ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট তাদের সবাইকে। মঞ্চে উপবিষ্ট আছেন বিসিএস জগতের আইকন, আমাদের কি বলবো, আমাদের যাকে সবসময় আমরা ফলো করি, ওনার লেখা পড়ি, ওনার যে কোনো স্ট্যাটাস, বলতে গেলে ওনার মোটিভেশনাল স্পিচগুলো সাদরে গ্রহণ করি। আমাদের সে প্রিয়, যাকে আমি অনেক সময় বস বলি, স্যার বলি, দাদা বলি, তিনি সুশান্ত পাল দাদা, সহকারী কমিশনার, সম্মিলিত মেধাক্রমে 30তম বিসিএস এ প্রথম হয়েছেন। আরও আছেন আমার পিছনে একটু আগে যে আপনাদের সামনে বক্তব্য দিয়ে গেছেন, সে আমারই বন্ধু। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্স বিভাগের 2য় ব্যাচ 2007 সেশন, আমি এই ব্যাচ থেকে পাস করেছি। আমাদের ব্যাচের 4 জন একই সাথে 34তম বিসিএস এ রিকমেন্ডেড হয়েছি। ও নিগার সুলতানা ঝিলিক এডমিন, বিসিএস এডমিন, আমি বিসিএস পুলিশ, আরও আছে 2 জন, একজন বিসিএস স্ট্যাটিস্টিক্স, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান ব্যুরো যেটা, আরেকজন হচ্ছেন বিসিএস এগ্রিকালচার মার্কেটিং। আমি এখানে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই ভেবে, আমি কখনো ভাবিনি যে সুশান্ত দাদার মতো একজন মানুষের সাথে বসে আমি আমার জীবনের সাকসেসের পিছনে যে অভিজ্ঞতাগুলো আছে বা যে কষ্টগুলো আছে সেগুলো শেয়ার করার সুযোগ পাবো। আমি পিছনে বসা ছিলাম যখন দাদার পাশে, আমি দাদাকে বলছিলাম, দাদা আপনার সামনে আমি কি বলবো, আমার তো মানে এখনো দেখতে পাচ্ছেন আমার মনে হয় মুখ টুক শুকিয়ে যাচ্ছে একেবারে, দাদার সামনে কিছু বলা আর একেবারে পিছনের কাতারে মানুষ হওয়া একই হয়ে যাওয়া। তো আমি আমার জীবনের যে এক্সপিরিয়েন্স থেকে বলি, একটু আগে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সম্মানিত সভাপতি FM শহীদুল ইসলাম ভাই বলছিল, জীবনে যেই পাওয়াগুলো মানুষকে আবদ্ধ করে সেই পাওয়াগুলো না পাওয়া অনেক বড় পাওয়া। কারণ আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স হয় চাকরি পরীক্ষার। 2007 সালে আমি আর্মিতে পরীক্ষা দিই, ICSB-তে আমি ওইখান থেকে রিজেক্টেড হই 4 দিন থেকে। এমন সিচুয়েশন আমার জীবনে 4 বার এসেছে। ইউনিফর্মের প্রতি আমার প্যাশন ছিল খুব, হয়তো সেজন্য আমি সিভিল সার্ভিসে পুলিশের জন্য রিকমেন্ডেড হয়েছি। ইউনিফর্ম আমার খুবই ভালো লাগতো।
তার পিছনে ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার বাবা ছিল বাংলাদেশ এয়ারফোর্সের ওই নন কমিশন ফ্লাইট সার্জেন্ট ছিলেন। সবসময় আমি অনুপ্রাণিত হতাম ইউনিফর্মের প্রতি। সেই থেকে আর্মিতে পরীক্ষা দিয়ে আর্মিতে হয়নি, তারপরে বিশ্ববিদ্যালয় জীবনে আসি। যে বিশ্ববিদ্যালয় নিয়ে সবার একটা জগন্নাথ একটা প্রত্যয় যুক্ত হয়, সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে নিজেকে প্রমাণ করার জন্য দেখি এই বিশ্ববিদ্যালয়ে আপনারা যে জায়গায় বসে আছেন, আমি যখন ভর্তি হই এই জায়গাটা এমন ছিল না, ঢালাই করা ছিল না, এখানে ছিল মাটি। আমাদের বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি ছিল, তখন 1.5 মাস শুধু এই কাজটা করার জন্য। এখন তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অনেক, আমাদের সময় এমন ছিল না। আমরা বাসের জন্য আন্দোলন করেছি, হলের জন্য আন্দোলন করেছি, ফার্মগেট থেকে আসতাম, খুব কষ্ট। সকাল 9টা থেকে বা 8:30 থেকে 9টার মধ্যে যে বাসে উঠে ফার্মগেট থেকে, সে বুঝতে পারে যে একটা চাকরি পাওয়া আর একটা বাসে উঠতে পারা সেম কথা। হ্যাঁ, ফার্মগেট থেকে আসতাম, বাস ছিল না, হল ছিল না। ফার্স্ট সেমিস্টারের ছাত্র আমাদেরকে সাংবাদিক ভাইরা শিখিয়ে দিত 8 সেমিস্টার 8 বছর, বিয়ে করবো কোন বছর, এই স্লোগান দেওয়ার জন্য। তো আমরা সেই দিনগুলো পার করে বিশ্ববিদ্যালয়ে এখন মোটামুটি বলা চলে ম্যাক্সিমাম ডিপার্টমেন্টগুলোতে সেশন জট নাই এবং নতুন নতুন ডিপার্টমেন্ট খুলছে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রায় 31টি ডিপার্টমেন্টের মতো আছে, আরো সামনে ডিপার্টমেন্ট আসবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা কার্যক্রম অনেক প্রতিকূল পরিবেশের মধ্য থেকেও অনেক এগিয়ে যাচ্ছে, এটা আমার খুবই ভালো লাগছে। 34তম BCS এ আমি যতটুকু শুনেছি এডমিনে 5ম হয়েছে ফিজিক্স ডিপার্টমেন্টের এক ভাইয়া। 25 জন BCS ফরেনে 25 জন রিকমেন্ডেড হয়েছে। পরবর্তী রেজাল্টে 17 জনের মধ্যে 2 জন আছেন। এর মধ্যে আমাদের মরিয়ম বেগম স্বর্ণা আপু, উনি ইংলিশ ডিপার্টমেন্টের, ওনার ফ্রেন্ড আছেন BCS অডিট অ্যান্ড অ্যাকাউন্টসে, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ট্যাক্স ক্যাডার আছেন। এবছর পুলিশ ক্যাডার আমাদের বিজনেস ফ্যাকাল্টি থেকে আমার জানা মতো এখন পর্যন্ত 3 জন আছে পুলিশ ক্যাডার রিকমেন্ডেড। সবই হচ্ছে 7 সেশন, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একজন, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একজন, আর ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে আমি। তো আমাদের এই সফলতা বা ব্যর্থতা যাই বলি না কেন, আমাদের ব্যর্থতার বিষয়গুলোর মধ্যে সবচেয়ে আগে আসবে আমি 2013 সালে আমার জীবনে প্রথম কর্পোরেট ভাইভা দিয়ে হচ্ছে প্রাইম ব্যাংকে। ওই ভাইভাটা দিয়ে রেজাল্ট যখন হয়, আমার চাকরি হয়নি, আমি খুব আপসেট ছিলাম। ভাইভা ছিল, আমি বলবো অনেক ভালো ভাইভা দিয়েছিলাম, একটা স্মার্ট ভাইভা দিয়েছিলাম, চাকরি হয়নি। ওই চাকরিটা যদি হতো তাহলে হয়তো আমি আমার 34তম BCS এর রিটেন পরীক্ষা দেওয়ার সুযোগটা ওইভাবে পেতাম না। পাশাপাশি অন্যান্য পরীক্ষার জন্য আমি ওইভাবে প্রিপারেশন নিতে পারতাম না। আমার জীবনে আমি ভাইভা দিয়েছি কতটা সেটা আমার ফ্রেন্ডরা জানে। আমি 17টা ভাইভা দিয়েছি। 17টা ভাইভার মধ্যে 2টা ব্যাংকে চাকরি হয়, আর একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে আমি ফার্স্ট হই, ওটাতে আমার চাকরি হয়। BCS এর জন্য আমি একটা পরামর্শ বা একটা ওপিনিয়ন আপনাদের কাছে শেয়ার করবো, সেটা হচ্ছে কখনোই চাকরির জন্য মরিয়া হবেন না যে আমি একটা চাকরি করবো পাশাপাশি পড়াশোনা করবো। এটা খুব কম সংখ্যক মানুষের হয় যে চাকরি করে একটা ভালো কিছু অ্যাচিভ করা। চাকরি করলে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেকে কনফাইন করে ফেলতে হয়। ওই কাজটুকু ওই সময়টা থেকে যতটুকু আউটপুট আসার কথা ওই আউটপুটটুকু আসে না। পাশাপাশি নিজেকে ওইভাবে এক্সপোজ করা যায় না যে আমি কি বা আমার কাজগুলো কি। বাংলাদেশ ব্যাংকের এডিতে যখন আমি ভাইভা দিই, ওই ভাইভাটা আমার ছিল আমার জন্য সবচেয়ে রাফ একটা ভাইভা। এত বাজে ভাইভা দিব আমি ভাবি না। বাংলাদেশ ব্যাংকের ভাইভা দিয়েছে, আমাকে সব প্রশ্ন করেছে মুক্তিযুদ্ধ নিয়ে, মানে হাউ ফানি। আমি খুবই বাজে একটা ভাইভা দিয়েছিলাম, ভেবেছিলাম রিটেন ছিল আমার খুবই ভালো, চাকরি হয়নি। বাংলাদেশ ব্যাংকে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, NCC ব্যাংক, MTU সব একটাও চাকরি হয়। শেষ পর্যন্ত আল্লাহ আমাকে এমন একটা জিনিস দিয়েছেন আপনাদের দোয়ার বরকতে, আমার মা বাবার দোয়ায়, যে আমি স্যাটিসফাইড এবং ফুললি স্যাটিসফাইড। আমি অশেষ কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞতা শেষ করতে পারবো না। আমার যে এক্সপিরিয়েন্স ছিল, যিনি বলছিল রেজাল্টের পরে তার অনুভূতি কি, তার অনুভূতিটা আমি একটু শেয়ার করি। ওর বাসায় নেট ছিল না, ও আমরা যেখানে থাকি আমাদের ফোন করে রোল নাম্বার দিয়ে বলেছে রেজাল্টটা দেখার জন্য। ওর রেজাল্টের আগে আমার রেজাল্টটা দেখি,
এবং পাশাপাশি আমার এক ফ্রেন্ড ও রেজাল্ট দেখে ও 19তম হয়েছে, এটা আমরা ওকে না জানি আমরা আনন্দ করতেছি, 1 ঘন্টা হয়ে গেছে ও রেজাল্ট আমরা জানি। ও তো টেনশনে অস্থির যে রেজাল্টের অবস্থায় কি মনে হয় ভালো কিছু আসে নাই। 1 ঘন্টা পরে একজন বলতেছে আরে ঝিলিককে তো জানানো হয় না, ও তো রেজাল্ট পাইছে। ঠিক আছে, পরে ওকে জানানো হয়েছে। এর পরবর্তীতে আরো একটা ফানি ঘটনা আমাদের মধ্যে আসছে, সেটা হচ্ছে আমরা রেজাল্টের রাতে 3 জন রিকমেন্ডেড হই, এটা আমরা জানতে পারি। আরেকজন আমাদের ফ্রেন্ড, সে ভাইবা অনেক ভালো দিয়েছে, রিটেন অনেক ভালো দিয়েছে, সে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে চাকরি করে। তার রেজাল্ট আমরা তো সার্চ অপশন দিয়ে রেজাল্ট দেখি, মেধাক্রম অনুসারে যেহেতু দেয়, এটা তো রোল ওয়াইজ পাওয়া যায় না। মেরিট লিস্টে ওর নাম নেই, রোল নাম্বার নেই, নন ক্যাডার লিস্টে রোল নাম্বার নেই, তার মানে সে ফেল। পরের দিন তার এক ছোট ভাই তাকে বলে যে রেজাল্ট যেহেতু অনলাইনে দিয়েছে, মানে মেসেজের মাধ্যমে রেজাল্ট জানা যায়, মেসেজ দিয়ে দেখে সে বিজনেস এগ্রিকালচার মার্কেটিং থার্ড, ফিফথ। ওই পেজটা ছিল মনে হয় ইমেজ আকারে, যার কারণে ওইখান থেকে রেজাল্টটা পিডিএফ করে, পিডিএফটাতে সার্চে আসছিল না। তো এই হচ্ছে আমাদের 4 জনের রেজাল্ট। তা আমি খুবই প্রাউড ফিল করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি যেখানেই যাই আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচয়টা সবার আগে দেওয়ার চেষ্টা করি। এত প্রতিকূল পরিবেশ, সেই পরিবেশ থেকে আমরা বের হয়ে আসতে পারি শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন, আমার প্রতিকূল পরিবেশ সব জায়গায়। আমি স্কুল থেকে পাশ করেছি, আমার স্কুলের এক ছোট ভাই আছে এখানে, ওর নাম হচ্ছে লক্ষণ, আমরা ওকে বিবিএস লাক্সমান বলে ডাকি। ও অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। আমি 2004 এসএসসি, আমার স্কুল থেকে আমার এসএসসি রেজাল্ট হচ্ছে 4.13। আমি ছিলাম আমার স্কুলের প্রথম এ গ্রেডধারী। তার মানে বুঝতে পারছেন স্কুল অবস্থা কি। নদী, নালা, খাল, বিল অভাব নেই আমাদের গ্রামে। আমাদের গ্রামের নাম গোপালপুর, একটা স্লোগান আছে, খানা খন্দে ভরপুর, এর নাম গোপালপুর। হ্যাঁ, তো ওই স্কুল থেকে পাশ করে যখন ঢাকায় চলে আসি ইন্টারমিডিয়েটে, ওইখানে অবশ্যই ইন্টারমিডিয়েট রেজাল্ট একটু ভালো ছিল। তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওইখানে আনসাকসেস হওয়ার কারণে মনটা ভীষণ খারাপ থাকতো, সবসময় ফ্রাস্ট্রেশন ছিল। আমার ফ্রেন্ডদের সাথে আমি কখনো বের হতাম না, স্পেশালি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, নিজেকে ছোট লাগতো। এক ফ্রেন্ড আমাকে এমনও পরিচয় দেয়, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার চান্স পাই। আমি যখন দ্বিতীয়বারের জন্য কোচিং করি, সে তখন ওই কোচিং সেন্টারে ক্লাস নেয়। সে আমাকে বলে, আমি যখন কারোর সাথে সামনে থাকবো, দোস্ত প্লিজ আমার সামনে আসিস না। ওই জিনিসটা আমার মাইন্ডে প্রচুর পরিমাণ লাগতো। এখন সে ব্যাংকে আছে, প্রায় ফোন দেয়, ভালো লাগে, ওর ফোনটা পেলে আমার ভালো লাগে। তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসার পর মিরাকেল ভাবে আমার একটা কোর্স ছিল বিজনেস ফাইন্যান্স। আমি ফাইন্যান্সের স্টুডেন্ট, বিজনেস ফাইন্যান্স কোর্সটা ছিল, ওই কোর্সটা ভালো বুঝতাম না। পরীক্ষা দিয়ে ভাবতাম এই কোর্সটা আমাদের মনে হয় 60% স্টুডেন্ট ইমপ্রুভমেন্ট দেওয়ার কথা। 60%, এই যে ঝিলিক এসে ফাইন্যান্সে ফেল করা, ফাইনাল রেজাল্টে ওই ফেলে আসছে শুধু একটা কারণে, ইমপ্রুভমেন্টের রেজাল্টে একটু প্রবলেম ছিল, যার কারণে সে খালি ফেল ছিল 4 বছর ফেল। শেষে ওদের রেজাল্টের কারেকশনের জন্য সময় লেগেছিল কিছু। তো যা বলছিলাম, বিজনেস ফাইন্যান্সে আমি খুব ভালো একটা পরীক্ষা দিয়ে নিয়ে ভাবছিলাম হয়তো ইমপ্রুভমেন্ট আসবে। বাসায় ছিল ফার্মগেট, যেতে ভাবছিলাম কোনো রকমের 60 পাইলে হয়, যেন ইমপ্রুভমেন্ট না দিতে হয়। দেখি সেই কোর্সে আমাদের তখন ফাউন্ডার চেয়ারম্যান ছিলেন শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার মঞ্জুর মুর্শিদ ভূঁইয়া, উনি এখন অস্ট্রেলিয়াতে পিএইচডিরত আছেন। উনি আমাকে ক্লাসে এসে দাঁড় করান এবং আমাকে নাম ধরে জিজ্ঞেস করেন, এই ছেলেকে। আশ্চর্যজনক বিষয়, আমি ইংলিশ কোর্স ছিল আমাদের তখন, ফান্ডামেন্টাল ইংলিশে পাই 79, বিজনেস ফাইন্যান্সে 79। আর 4টা কোর্স ছিল তখন, 4টা কোর্সের মধ্যে বাকি 2টাতে A+ ছিল। স্যার তখন আমাকে বলছিল, তুমি ইংলিশে যদি A+ পেতা তাহলে আমি তোমাকে A+ দিয়ে 4 করে দিতাম। ওই রেজাল্টে আমার 3.88, আমি ডিপার্টমেন্টে সেকেন্ড হই। হওয়ার পরে মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়, আমি ভালো করবো, ডিপার্টমেন্টে প্লেস নেওয়ার চেষ্টা করবো, ইউনিভার্সিটিতে শিক্ষকতা করবো। এর পরবর্তীতে 4th ইয়ারে যখন আসি, একটা গ্যাজেট পাস হয় আমাদের বিশ্ববিদ্যালয় থেকে,
এসএসসি এবং এইচএসসিতে যারা জিপিএ 4.25 না পাবেন তারা অ্যাপ্লাই করতে পারবেন না। তার মানে কি আমি অ্যাপ্লাই করতে পারবো? আমার এসএসসিতে 4.13, এই বেড়াকলে পরে আমি ওইখান থেকে বের হয়ে আসতে হয়, অর্থাৎ ইউনিভার্সিটি শিক্ষকতা করার যে চিন্তা চেতনা ছিল সেটা থেকে বের হয়ে আসতে হয়েছিল আমাকে। তবে বিসিএস এর ধ্যান ধারণা ছিল ছোটবেলা থেকে, কারণ আমার বাবা আমাকে একটা বিষয়ে ইন্সপায়ারেশন করতেন। আমাদের গ্রাম ছিল একেবারে রুট লেভেলের, কিন্তু সেই গ্রাম থেকে এমন লোক আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন রেজিস্ট্রার ছিলেন, গ্রন্থাগার বিজ্ঞান ব্যবস্থাপনা বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন, একজন অতিরিক্ত সচিব আছেন। তো উনি একজন অতিরিক্ত সচিব যিনি, উনি ছিল আমার বাবার ফ্রেন্ড। তো উনি আমার সবসময় আমাকে, ওনার নাম হচ্ছে জনাব মোহাম্মদ ফারুক আহমেদ, ওনার কথা আমাকে সবসময় বলতেন, ওনার লাইফস্টাইল কি ছিল, উনি কিভাবে পড়াশোনা করতেন। আসলে এই বিষয়টা বলার উদ্দেশ্য হচ্ছে অ্যাম্বিশন ইজ দ্য ফাউন্ডেশন অফ গ্রেটনেস। একটা কথা আছে, উচ্চাকাঙ্ক্ষাই সাফল্যের ভিত্তিভূমি। আমি ক্লাস 2-3 থেকে বিসিএস কি জিনিস সেই জিনিসটা আমি জানি, অথচ আমার স্যার যিনি ফার্স্ট হয়েছে, আমি স্যার বলি দাদা বলি, উনি বিসিএস পরীক্ষার সার্কুলার যখন হয়েছে তখন বিসিএস জানেন। বিষয়টা এক একজনের কাছে এক এক রকম। স্যার অত্যন্ত মেধাবী মানুষ, অত্যন্ত গুণীজন, এই কারণে হয়তো পেরেছেন। আর আমি যদি ছোটবেলা থেকে সেই ইন্সপিরেশনটা না আসতো বা না পেতাম, তাহলে হয়তো আমি এই জিনিসটা বুঝতে পারতাম না, বা যখন বুঝতে পারতাম তখন হয়তো আর সময় থাকতো না। এর জন্য আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, সবসময় উচ্চাকাঙ্ক্ষা থাকা ভালো। আমি কোচিং করতাম, আমি যে কোচিং করার সময় একজনকে জিজ্ঞেস করেছিলাম, স্যার অথবা বিএমস্টেক এর মহাসচিব হওয়ার জন্য কি হতে হয়? এটা কি পলিটিক্যাল পোস্ট আর ডিপ্লোম্যাটিক পোস্ট? সে আমাকে প্রশ্ন অ্যান্সার দিয়েছিল, আগে বিসিএস হও, দেন এগুলো নিয়ে চিন্তা করো। ওই দিনও খুব মাইন্ডে লেগেছিল কথাটা। তারপর আমার ফ্রেন্ড রেজাল্ট হওয়ার পরে সে বলতেছে, ঠিক আছে অসুবিধা নাই, এখন ওই জিনিসটাকে চিন্তা করার লাভ নাই, ইন্টারভোলের ডিজি হয়ে তুমি। তো এটা ফান করে বলছে সে, ইন্টারভোলের ডিজি হওয়ার কথা। ইন্টারভোলের ডিজি তো বাংলাদেশ থেকে হবে না বা হওয়া সম্ভব না। হ্যাঁ, তো ওই জিনিসটা আমাকে সবসময় ভাবাতো। আমি একটা প্রশ্ন করেছি খুব সহজ মনে, সে আমাকে ক্লাসে প্রায় 50-60 জন স্টুডেন্টের মাঝে আমি ফিডব্যাকটা পেয়েছিলাম। অবশ্য ফিডব্যাকটা আমার জন্য এখন আমি পাচ্ছি বা আমার মনে হচ্ছে পজিটিভ ছিল, কারণ ওই ফিডব্যাকটা যদি আমি হয়তো ক্লাসরুমে যদি না পেতাম, আমার ইন্সপিরেশন ওইভাবে আসতো না। প্রত্যেকটা বিষয়ের জন্য অবশ্যই, প্রত্যেকটা সিচুয়েশনের জন্য অবশ্যই নিজেকে এমনভাবে প্রস্তুত রাখবেন যে কোনো সময় যেন নিজেকে মানে কি বলে এটা ডিফেন্স করা যায়। 2014 সালের মার্চ মাসে আমাদের রিটেন পরীক্ষা হয়, আর 2014 সালের ডিসেম্বর মাসে আমাদের রেজাল্ট হয়। তো মাঝখানের সময়টা ছিল আমার লাইফের ডিজাস্টারাস একটা লাইফ। 2014 সাল ইজ এ মেমোরেবল ইয়ার ইন মাই লাইফ, বিকজ আমার এই লাইফে আমার অনেক মানে এমন কিছু ইভেন্ট ঘটে, আমি কখনো ভাবতে পারি নাই যে আমি নিজেকে ঘুরে দাঁড়াতে পারবো। যখন রেজাল্ট হয়, রিটেনের রেজাল্ট, তখন নিজের মধ্যে চেঞ্জ আসে। ইভেন আমি মানুষের কাছে, অনেকের কাছে পরামর্শ নিতাম যে ভাইবার জন্য কি করা যায়, কোচিং করব না নিজে বাসায় করব। তখন আমাকে সবাই পরামর্শ দিয়েছিল যে অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিবা, যেন ভাইবাতে ভালো কিছু নিজেকে প্রেজেন্ট করতে পারো। চাকরি হওয়া না হওয়া সেটা পরের বিষয়, আগে তো হচ্ছে নিজেকে উপস্থাপন করা। যদি ইচ্ছা থাকে এবং যদি আগ্রহ থাকে, যে কোনো পরিবেশ থেকে নিজেকে উঠে আনা সম্ভব হবে। আর স্পেশালি এখন তো ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে তারা ওয়েল ম্যাচিউরড। হ্যাঁ, ইন্টারমিডিয়েটে যারা পড়ে বা 9-10 বা এসএসসি পরীক্ষা দেবে, তারা যদি ইমোশনালি ফল ডাউন করে, ওইখান থেকে হয়তো উঠে আসতে পারলো, একটা ভালো ইনস্টিটিউশনে ভর্তি না হতে পারা একটা প্রবলেমের বিষয়। কিন্তু ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদের যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় টার্ন করে আসা সম্ভব। যে কোনো পরিবেশে নিজেকে অ্যাডাপ্ট করতে পারাটা, এটাও একটা স্মার্টনেস। আমি আপনাদের কাছে একটা জিনিস বলবো, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে অপর্যাপ্ত ফ্যাসিলিটিস, পর্যাপ্ত নয়, এই ফ্যাসিলিটিস গুলোকে নিজে চিন্তা না করে আমার আপনার চিন্তায়
আমরা কিন্তু ইউনিভার্সিটির ফেসিলিটিসগুলো বাড়াতে পারবো না, বরঞ্চ এইখান থেকে কিভাবে নিজেকে ইমপ্রুভ করা যায় সেই পরিবেশগুলো সৃষ্টি করা, এটা আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে। আর সময় তো ভিসি স্যারের কাছে নাই, আমার একটা রিকোয়েস্ট থাকবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি আছে এই লাইব্রেরিতে পর্যাপ্ত মানের বই এবং স্টুডেন্টরা পড়ার জন্য যে ফ্যাসিলিটিস দরকার, আই মিন ফটোকপির ব্যবস্থা, পাশাপাশি সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত বা 8টা পর্যন্ত লাইব্রেরি খোলা রাখা, বই ইস্যু করা খুব সহজে। তারপরে আরো একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে লাইব্রেরির মধ্যে যদি আমি আমার নিজের বই নিয়ে না পড়তে পারি তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় বাধা। লাইব্রেরির মধ্যে নিজের বই নিয়ে যাওয়ার জন্য একটা রুম থাকা উচিত। যদি সিকিউরিটি প্রবলেম হয়, যে ব্যাগে করে স্টুডেন্টরা বই নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা বই হারিয়ে যাবে, এমন প্লেসটাই হওয়া উচিত বা হোক। আমি কেমন স্যারের কাছে আবেদন করি যেন স্টুডেন্টরা নিজেদের পার্সোনাল বই নিয়ে গিয়ে লাইব্রেরিতে পড়াশোনা করতে পারে এবং প্রয়োজনীয় বইগুলো যেন বিশ্ববিদ্যালয় থেকে খুব সহজেই ইস্যু করা যায়। আর আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, সময় কখনোই অপব্যবহার করবেন না। এখন এই যে সময়গুলো খুব ক্রিটিক্যাল মোমেন্ট যাচ্ছে, আমার এক স্যার বলতো লাইফের 3টা জিনিস হচ্ছে টার্নিং পয়েন্ট। নাম্বার 1 ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারা, নাম্বার 2 ভালো চাকরি পাওয়া, নাম্বার 3 একটা ভালো বিয়ে করা। 1 নম্বর টার্নিং পয়েন্ট আপনারা খুব ভালোভাবেই পাস করেছেন। 2 নম্বর টার্নিং পয়েন্ট আছে, হয়তো অনেকে 2 নম্বরটাকে স্কিপ করে 3 নম্বর টার্নিং পয়েন্টও পাস করে ফেলেছেন। তবে 3 নম্বর করলেও 2 নম্বর কিন্তু অবশ্যই পাস করতে হবে। 2 নম্বর যদি ভালোভাবে ওভারকাম না করা যায়, এটা লাইফের জন্য বড় হ্যাসেল হবে। মানুষ সবচেয়ে বেশি দুঃখ করে কখন? এই জিনিসটা আমার কাছে মনে হয়, মানুষ সবচেয়ে বেশি দুঃখ করে হচ্ছে বৃদ্ধ বয়সে। কেন বৃদ্ধ বয়সে দুঃখ করে? এই কারণে যে তার লাইফে যে প্রার্থনা বা তার যে ধর্মীয় কাজকর্ম এগুলো করার দরকার ছিল, সেগুলো থেকে বিরত ছিল বা এগুলো করে নাই। সে চিন্তা করে যদি আমি সেই সময়গুলো পেতাম তাহলে আমি অবশ্যই ওইভাবে সময় নষ্ট না করে আমি ধর্মীয় প্রার্থনা বা আমার ধর্মীয় আচার আমি মেনে চলতাম। এটা তো নতুন বিষয় না, আমরা কোনো নতুন গ্রহে যাইনি যে এই বিষয়টা সম্পর্কে আমরা জানি না। সবাই জিনিসটা জানে, বৃদ্ধ হলে যদি পড়াশোনা না করে, ধর্মীয় কাজকর্ম না করে, তাহলে তাকে সাফার করতে হবে, তাকে টেনশনে পড়তে হবে। এই জিনিসটা জেনেও কিন্তু আমরা সেই একই কাজ করি। আর যারা জেনে এই কাজটা থেকে বেরিয়ে আসতে পারে তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারে বলে আমার বিশ্বাস। তো স্টুডেন্ট যারা, তারা যদি তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কাজটুকু না করতে পারে, তাহলে ওই 30 বছর পার হয়ে গেলে ওই আফসোসটা থেকেই যাবে যে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে বা একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছিলাম, অথচ আমি আমার মেধাটাকে কাজে লাগাতে পারিনি। এই আফসোসটা না করার চেয়ে ভালোভাবে পড়া। ফ্রেন্ড, আমার বাবা কিন্তু আরেকটা আমাকে কাজ করতো, সবসময় অ্যাডভাইস করতো, উনি আমাকে ঘুরতে যেতে দিতেন না কোথাও। বলে চাকরি পেলে ঘোরা যাবে মানে চাকরি পেলে কি ফ্রেন্ডের সাথে ঘুরতে পারবো নাকি? ওটা তো হচ্ছে অফিসিয়াল জব। বলে যে একটা কাজ করতেছো, ঠিক আছে তুমি কাজ করতেছো, তুমি রেস্ট করতেছো, তুমি পাশাপাশি এই কাজটা করো। তো রেস্ট করলে পাশাপাশি আবার এই কাজ করা যায়, কাজ করলে আবার রেস্ট কি? উনি অ্যাডভাইস দেয়, কিন্তু আমি এই জিনিসের বিরোধী। অবশ্যই প্রয়োজন সাপেক্ষে যেখানে মন চায় ঘুরতে যাওয়া, তার মানে এই নয় যে আজকে আমার মন চাইছে আমি কক্সবাজার ছিলাম 7 দিন, এর পরের সপ্তাহে আমার মন চাইছে আমি মাধবকুণ্ড 7 দিন, এর পরের সপ্তাহে মন চাইছে দিনাজপুর কান্তজিতে আমি 7 দিন। এইভাবে সারা বছর যদি মন চায় তাহলে আবার এই মনকে কিন্তু দমন করতে হবে। বিষয়টা হচ্ছে প্রয়োজন রিক্রিয়েশন অবশ্যই থাকবে। স্যার যেটা বললো গিফট দেওয়া, আমি এই রিওয়ার্ড দেওয়াতে খুবই বিশ্বাসী। এটা আমি আজ থেকে 2 বছর আগে শিখেছিলাম, রিওয়ার্ড দিতে হয় নিজেকে। 2 ঘন্টা পড়বো, 2.5 ঘন্টা রিওয়ার্ড দেবো। 2.5 ঘন্টার পড়াশোনার টার্গেট নিয়েছি, একটা টপিক আমি 2.5 ঘন্টা পড়বো, 2 ঘন্টাতে আমার এই টপিক কমপ্লিট। আমি 2.5 ঘন্টা অন্য বই নিয়ে কখনোই নাড়াচাড়া করি না। আমি 2.5 ঘন্টা এটা আমার, এটা আমি অন্য কাউকে দিই না। আমি অন্য কাউকে দিই না, আমি অন্য সাবজেক্টে দিই না। এটা আমার মতো করে, যেভাবে ফোনে কথা বলতে ভালো লাগলে ফোনে কথা বলি, গান শুনতে ভালো লাগলে গান শুনি, যা ভালো লাগে তাই করি। নিজেকে রিওয়ার্ড দেওয়া অনেক কিছু শেখার একটা বড় অংশ। তো আপনাদের কাছে আমার
অনেকগুলো অপিনিয়ন শেয়ার করলাম। তো আমি আশা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মান সম্মান আপনারা যেখানে যাবেন সেখানে উন্নত রাখবেন এবং আমাদের বিশ্ববিদ্যালয়কে সর্বশিখরে পৌঁছানোর জন্য আপনাদের প্রচেষ্টা প্রাণান্ত থাকবে সে প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের কাছে আমার দোয়া চেয়ে শেষ করছি। জয় হোক জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। মাঝে এসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য স্থান থেকে যারা এই দূর দূরান্ত থেকে যারা আমাদের এই কেরিয়ার আড্ডায় হাজির হয়েছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং তাদের বিশেষভাবে ধন্যবাদ। তাদের জন্য একটা করতালি প্রত্যাশা করছে অনেক জোরে। সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর মিজানুর রহমান, তিনি আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন এবং আপনারা যদি চান আমরা একটা লাঞ্চ ব্রেক দিব, হয়তো আর কিছুক্ষণ পরে সেশনটা চলবে, তারপরে লাঞ্চ ব্রেক হবে। কিন্তু আপনারা যদি চান তবে সুশান্তদা আমাদের বলেছেন যে তিনি 6টা পর্যন্ত থাকতে পারবেন। আপনারা কি রাজি আছেন? আপনার কি 6টা নাকি আরো বেশি? ঠিক আছে, এ ব্যাপারে আগেই বলা আছে। উনি বলেছেন যে আমাদের সেশন আপনারা যতক্ষণ চাইবেন সুশান্তদা ঠিক ততক্ষণই আমাদের সাথে থাকবেন। আর এই পর্যায়ে আমাদের আইটি স্পন্সর প্রাইম আইটির পক্ষ থেকে একজন কৃতি শিক্ষার্থীর কথা শুনবো খুব অল্প সময়ের জন্য, তারপর আবার তারপরে আবার আমরা সেশনে ফিরে আসবো। এবার প্রাইম আইটি থেকে আসছেন তিশাত ফাতেমা টিয়া। ইউনিভার্সিটির সোশিওলজি ডিপার্টমেন্টের একজন ছাত্রী, পাশাপাশি একজন ফ্রিল্যান্সার। আমি প্রাইম আইটি থেকে 2013 সালে ফ্রিল্যান্সিংয়ের উপর একটা কোর্স করি এবং আজ আমি একজন সফল ফ্রিল্যান্সার। আমি আমার পড়াশোনার পাশাপাশি আমি এই পার্ট টাইম জব হিসেবে ফ্রিল্যান্সিংটা করছি এবং আমার পড়াশোনার এটাতে কোনো ক্ষতি হচ্ছে না এবং আমার দেখা যাচ্ছে মান্থলি আর্ন আমি 30 থেকে 40,000 টাকা এখন আর্ন করতে পারছি। আর আমার এই আর্নিংয়ের পিছনে সম্পূর্ণ অবদান যদি কারো থেকে থাকে সেটা হচ্ছে প্রাইম আইটি। এবং আজকের এই অনুষ্ঠানে আমি প্রাইম আইটির পক্ষ থেকে এসেছি এবং আজকে এই আয়োজনে প্রাইম আইটি থাকতে পেরে অনেক আনন্দিত। আপনারা আমার জন্য এবং প্রাইম আইটির জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। এবার প্রাইম আইটিকে ক্ষুধা লেগেছে সেটা আমরা জানি এবং আমাদের প্রধান অতিথি মাননীয় উপাচার্য মহোদয় তিনি কিছুক্ষণ পরে বক্তব্য রাখবেন। আমরা তারপরে হচ্ছে সেশনটা শেষ করব। তার আগে আমরা studytest.org থেকে এসেছি। সবাইকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি এই প্রোগ্রামটিতে আসার জন্য। আমাদের বর্তমান সময়ে অনেক গুরুত্বপূর্ণ বা যুগোপযোগী একটি প্রোগ্রাম হচ্ছে এটি, যে আমরা কিভাবে বিসিএস এর প্রিপারেশন নিব, সেটি আমরা কিভাবে করব সেটা সম্পর্কে জানার জন্য আসলে এই প্রোগ্রামটা অনেক বেশি জরুরি ছিল। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ইমরান ভাই আর লিখন ভাইকে। আমি নিজে ব্যক্তিগতভাবে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। তো সেই ক্ষেত্রে আমি জানি যে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ধরনের প্রোগ্রাম নামাতে কি পরিমাণ পরিশ্রম করতে হয়। সেই জন্য আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই ইমরান ভাইকে আর লিখন ভাইকে এই ধরনের প্রোগ্রামটি একটি নামানোর জন্য। তো প্রথমে আমরা স্টাডি টেস্ট কি করে সেই বিষয়ে আমরা একটু জেনে নিই। আমরা সবাই তো আসলে এখন তথ্য প্রযুক্তির যুগে বাস করতেছি। তো সেখানে দেখা যাচ্ছে আমাদের পড়াশোনাটা অনেক বেশি টেকি হয়ে গেছে। আমরা অনেক সময় পড়াশোনার ক্ষেত্রে হচ্ছে আমাদের ডিভাইসগুলো ইউজ করছি, আমরা ল্যাপটপ ইউজ করছি, নেট ব্রাউজ করছি অনেক র্যান্ডমলি। আমাদের দেখা যাচ্ছে গুগল করা লাগতেছে অনেক ইনফরমেশন নিয়ে। সেক্ষেত্রে স্টাডি টেস্ট চিন্তা করলো যে এই সময়টা অনেক বেশি কিল হয়। আমি সুশান্তদার কথা বলতে চাই। সুশান্তদার অনেক বড় ফ্যান আমি এবং তার অনেক কিছু আমি ফলো করি। তো তিনি কয়েকদিন আগে একটা জিনিস পোস্ট করেছিলেন যে অনলাইনে পড়াশোনা নাকি সময় নষ্ট করে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি সুশান্তদাকে বলতে চাই, দাদা আপনি যদি আমাদের ওয়েবসাইটটা যদি একটু ভিজিট করেন তাহলে আপনার কথাটা মনে হয় ভুল প্রমাণিত হবে। সেই ক্ষেত্রে আমরা বলতে চাই যে আমাদের ওয়েবসাইটটা আসলে কি করছে। আমি জানি যে সবার এখন
ক্ষুধা লেগে গেছে, এবং এই সময় আসলে এগুলো শুনতে ভালো লাগে না, তাই আমি খুব সংক্ষিপ্তভাবে এগুলো বলছি যে আমাদের ওয়েবসাইটটা আসলে চেষ্টা করছে যে আপনাদের বিসিএস, ব্যাংক জব, তারপর হচ্ছে এমবিএ প্রিপারেশন, অল ওভার যে প্রিপারেশনগুলো রয়েছে এই প্রিপারেশনগুলো আপনারা কীভাবে নিতে পারবেন, বা এই টপিকসগুলো কী কী বিষয় আসে এবং প্রিভিয়াসলি কী কী বিষয় এসেছিল সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করার কথা। সেই বিষয়গুলো সব কিছুর ডিটেলস আমাদের ওয়েবসাইটগুলোতে দেওয়া রয়েছে, এবং আমরা চাই যে প্রত্যেকটা মানুষ আমাদের ওয়েবসাইটগুলো ইউজ করুক এবং আমাদের অনেক বেশি উপকৃত হোক। কেননা আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় দেখা যাচ্ছে আমার একটা ব্যাংক জবের কোশ্চেন দরকার, যে আজকে আমি এবি ব্যাংকের কোশ্চেন দরকার, কিংবা সোনালী ব্যাংকের কোশ্চেন দরকার, কিংবা আমার 35 বিসিএস এর কোশ্চেন দরকার উইথ সলিউশন, আমি পাচ্ছি না। সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে যদি আপনি যান, সেক্ষেত্রে আপনি আমাদের ওয়েবসাইটে গেলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখতে পাবেন এবং সেগুলোর সলিউশন আমাদের মধ্যে দেওয়া রয়েছে। এবং আমাদের সবচেয়ে বড় কথাটি হচ্ছে আমরা নিজেরা একটা অ্যাপস ডেভেলপ করেছি এই স্টাডি প্রেসের উপরে, যার কারণে আপনি পুরো ওয়েবসাইটটাকে আসলে একদম একটা ডিভাইসের মধ্যে নিয়ে আসতে পারেন। তার মানে হচ্ছে আপনার পুরো বই হয়ে যেতে পারে পুরো এই একটা জিনিস। এই জিনিসের মাধ্যমে আপনি জাস্ট পড়াশোনাটা করে নিতে পারেন, এবং সেক্ষেত্রে আমি বলবো যে অনেক বেশি টাইম বাঁচবে আপনাদের। এবং রিসেন্টলি আরেকটা কথা বলি, সুশান্ত দার একটা কথা এখন খুব বেশি প্রচলিত চলতেছে ফেসবুকে, সেটা হচ্ছে কয়েকদিন আগে মনে হয় সুশান্ত দা বলেছিলেন যে পাবলিক ভার্সিটি শুধুমাত্র সার্টিফিকেট দেয়। একদম সত্যি কথা, আমি ব্যক্তিগতভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে বলতেছি, একদম সত্যি কথা। যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিজেদেরকে উন্নত করতে হবে, আর 10 জন মানুষের ক্ষেত্রে নিজেকে উন্নত করতে হবে। আমি আমার অর্গানাইজেশনে দেখি যে যখন আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের পাশাপাশি অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কাজ করছে, এবং যখন সিভিগুলো ছাপা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় প্রাইভেট ভার্সিটিগুলো অনেক বেশি প্রায়োরিটি পাচ্ছে। তার কারণ কি? তারা আসলে যোগ্যতার দিক থেকে অনেক বেশি ডেভেলপ, তারা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অনেক বেশি ডেভেলপ। সেক্ষেত্রে আমরা স্টাডি প্রেস চেষ্টা করছি যে সব কিছুকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য, এবং সেই প্ল্যাটফর্ম থেকে যেন আপনারা একটু হলেও উপকৃত হন। তাই আমরা চেষ্টা করছি যে স্টাডি প্রেস চেষ্টা করছি যে উত্তর আমরা কি করতে পারি। আমাদের রিসেন্টলি হচ্ছে প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ আমরা পড়াশোনার ব্যবস্থা করে দিচ্ছি, আমাদের পরীক্ষার ব্যবস্থা করছি, আমাদের অনলাইন সাপোর্টের ব্যবস্থা রয়েছে। মানে ওভারঅল আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে সব রকম সুযোগ সুবিধা দেওয়ার জন্য। এই বলে আমি শেষ করছি যে আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের studypress.org ওয়েবসাইটটিতে যাবেন এবং দেখবেন। এবং একটি কথা হচ্ছে, আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেকের জন্য আমাদের স্টলে গিয়ে রেজিস্ট্রেশন করলে আমাদের ওয়েবসাইটটি 1 উইকের জন্য টোটালি ফ্রি করে দিচ্ছি। যে আপনারা যদি আজকে ঢুকে, তার মানে হচ্ছে আপনাদেরকে 1 উইকের জন্য কোনো পেমেন্ট করতে হবে না, উইদাউট এনি পেমেন্ট আপনারা পুরো প্রিমিয়াম মেম্বার অ্যাক্সেসটা পাচ্ছেন। যারা যারা আমাদের স্টলে যাবেন তাদের প্রত্যেককে আমরা এই অ্যাক্সেসটা দিব, এবং এর সাথে আরো অনেক বেশি আকর্ষণীয় কিছু অফার রয়েছে। আশা করছি আপনারা আমাদের ওয়েবসাইটটিতে গিয়ে দেখবেন এবং আমাদের স্টলে এসে ঘুরে যাবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে উপবিষ্ট হবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর মিজানুর রহমান স্যার। আমরা তার কথা শোনার আগে আমাদের এই সেশন চালিয়ে যেতে হবে, এবং আমরা বলবো যে লাঞ্চ ব্রেকের পরেই, লাঞ্চ ব্রেকটা শেষ হবে আসলে আপনার ভিসি স্যারের বক্তব্য, এবং তারপরে সম্ভব হলে সুশান্ত দা 2-1 কথা বলবেন, এবং এটা কি মানে 2-1 বিষয়ের উপরে তিনি আলাপ করবেন। দেন আমাদের লাঞ্চ ব্রেক হবে, তারপরে আবার টানা সুশান্ত দার প্রোগ্রাম চলতে থাকবে। আপনারা একটু কষ্ট করেন, খুব অল্প সময়ের মধ্যেই আমরা হয়তো লাঞ্চ ব্রেকে যাব, আর সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই একটু সালামের উত্তরটা দেন। আসসালামু আলাইকুম। আমি জিয়াউল ইসলাম, অনেকের সামনে জিয়া ভাই বলে পরিচিত। খুব ভালো লাগলো এসে, নিগার আপু সরাসরি আমার নামটা উচ্চারণ করেছে। সফলতার একটা জ্বলন্ত প্রতীক আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমাদের নিগার আপু। উনি 34তম বিসিএসে, আমি তখন নীল খেতে বসতাম, যখন কোচিং করতে গেলেন ওনার স্পিড দেখে আমি খুশি হয়েছি, এবং আজকে ওনার সফলতা দেখে আমার ওই স্পিডি দিনগুলোর কথা মনে পড়ছে। উনি যে স্পিডে পড়াশোনা করেছেন, এই স্পিড যদি কারোর মধ্যে থাকে সফলতা অবশ্যই আসবে। সফলতা খুব বেশি দূরে না, যদি আপনি ভালো করে শুরু করতে পারেন। এই জন্য 3টা বিষয় আমি বলবো। প্রথম কথা হলো আপনাকে 3L কে গুরুত্ব দিতে হবে, লিসেন, লার্ন, লুক। আপনি দেখবেন অন্যদের চাইতে একটু ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি থেকে আপনি লার্ন করবেন। এতদিনে
আমাদের পড়াশোনাগুলো ছিল শুধুমাত্র ইন্টেনশনাল পড়াশোনা, পাস করার পড়াশোনা। বিসিএস পরীক্ষা বা চাকরির বাজারে পরীক্ষার পড়াশোনাটা কিন্তু পাস করার পড়াশোনা না। এখানে হচ্ছে ভালো করতে হবে, যে যত ভালো করবে তার পজিশনটা ততটাই ভালো থাকবে। ওই জায়গাটা থেকে আপনার লার্ন থাকবে অন্য পার্সপেক্টিভ থেকে একটু ডিফারেন্ট, এবং হচ্ছে আপনাকে যা আপনি রিসিভ করতে পেরেছেন, ডাইজেস্ট করতে যা পেরেছেন, হল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য একটু সুস্থ থাকতে হবে। সুস্থ থাকার জন্য একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যা পড়ছেন সেইটা হল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আপনার গ্রুপ স্টাডিটা জরুরি, ঠিক আছে? আপনি গ্রুপ তৈরি করবেন, আপনার মতো করে একটা সুষম গ্রুপ যদি আপনার পাশে থাকে আপনার হেল্প হবে। এই জন্য আপনি যদি কোনো প্রতিষ্ঠানে হেল্প নিতে চান নিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রতিষ্ঠানগুলো আছে, অনেকগুলো প্রতিষ্ঠান আছে দেশে, প্রত্যেকেই ভালো, যে যার জায়গা থেকে ভালো। আমরা বাই দিস টাইম আপনাদের সুশান্ত পাল দাদার কমেন্টসগুলো নোট করার জন্য একটা পেপার দিয়েছি, ওখানে আমরা একটা অফার করেছি। প্রথম কিছু ক্যান্ডিডেটকে আমরা 50% ছাড়ে দিব। আপনারা যদি কোনো ধরনের হেল্প দরকার হয় ভর্তি ছাড়াও যে কোনো সময় চলে আসবেন। আমরা একটা গাইডলাইন সেশন চালাই প্রত্যেকটা সপ্তাহে বিভিন্ন ব্রাঞ্চগুলোতে, রুটিনটা আপনাদের কাছে দেওয়া আছে। একটা গাইডলাইন সেশন মানে কি? একটা ভালো সেশন মানে আপনি শুরু করতে পারবেন। আপনার জন্য এখন জরুরি হচ্ছে টেবিলে বসা। 2 নম্বর কথা হলো পড়াশোনা শুরু করা। 3 নম্বর কথা হলো টেকনিক্যাল পড়াশোনা করা, কারণ সিলেবাসটা তো অনেক বড়। যদি টেকনিক্যালি করতে না পারেন তাহলে দেখবেন সিলেবাসটা আপনার কাছে সমুদ্রের মতো মনে হচ্ছে। এবং এর সাথে মাথায় রাখতে হবে, এই সামুদ্রিক সিলেবাসে সাঁতার কাটার চাইতে ভেসে থাকাটা জরুরি, ঠিক আছে? তো ওই জায়গা থেকে আমরা বলবো, যদি সম্ভব হয় আপনার হাতে সময় থাকে, আপনার আশেপাশের যে কোনো একটা ব্রাঞ্চে একটা সেশনে কন্ট্যাক্ট করবেন। ওখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু বইয়ের নাম বলবো, কারণ আপনি পড়াশোনা শুরু করার আগে বই কি পড়বেন সেটা জানা জরুরি। হয়তোবা আপনি পড়ছেন একটু ভাষা পাবেন, অথবা এমন হতে পারে আপনি টেবিলে যে বইয়ের পসরা সাজিয়েছেন মোটা তাজা বই, এই বইগুলো হয়তোবা আপনার জন্য খুব সুবিধা বই নিয়ে আসবে না। এই জন্য ইফেক্টিভ বইগুলোর একটা লিস্ট আমরা দিব আপনার। আচ্ছা ঠিক আছে, আমরা একটু শেষ করে দিচ্ছি। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আয়োজকদেরকে। ক্যারিয়ার আড্ডায় সাধারণত ক্যারিয়ার নিয়ে একটু কথা হবে। প্রথমে বলি, আসলে আমরা এখানে যারা সমবেত হয়েছি আমরা অনেক চালাক, কারণ খুব বেশি চালাক তাহলে ক্যারিয়ার নিয়ে মানুষ অত ভাবে না। আর যারা চালাক তারা কি করি, আমরা খুব ছোটখাটো একটা চাকরি টাকরির জন্য ধান্দা করি। আর যারা একটু বোকা তারা এইসব ক্যারিয়ারের অনুষ্ঠানে আসে না। বোকা যারা, তারা হচ্ছে বিভিন্ন কোম্পানির মালিক। আমরা যারা খুব MBA BBA এটা সেটা করি, ওরা চালাক না যারা আমাদেরকে চাকরি দেয় কোম্পানির মালিক তারা চালাক? এই নিয়ে কিন্তু একটা বিতর্ক আছে। যারা অনেক বড় লোক, যারা আমাদের চাকরি দেয়, তারা একটু বোকা আসলে। কারণ বোকা বলেই তারা জীবনে রিস্ক নেয়। আর আমরা যারা চালাক জীবনে খুব রিস্ক নেই না, তারা ক্যারিয়ার নিয়ে খুব সারাক্ষণ টেনশনে থাকে। এবং ক্যারিয়ার বোকা হলে এখানে বসে থাকতাম না, রিস্ক নিয়ে নিতাম। চালাক বলে কোনো রিস্ক নিতে চায় না, এই জন্য এখানে এসে বসে আসছে। এটি কিন্তু একটা বিতর্ক, একটা থিওরি আছে। যারা অনেক বড় লোক বা অনেক জীবনে উন্নতি করছে তারা চালাক, না আমরা BBA MBA যারা পড়াই বা জগন্নাথে যারা পড়ি বা পড়াই তারা চালাক? এ নিয়ে কিন্তু একটা বিতর্ক আছে। মনে করেন বলা হলো আমাদের এই 8 তলা বিল্ডিং এর উপর থেকে লাফ দিয়ে যে পড়বে তাকেই 8 লাখ টাকা দিবে।
আর 8 লাখ টাকা তো কোনো টাকাই না, এসএসএল কাছে 8 লাখ টাকা কোনো ব্যাপার, টাকা আছে আমার কাছে। যে লাভ দিয়ে এখান থেকে করবেন তাকে 8 লাখ টাকা দিব। আমি শিওর এই আড্ডায় যারা আসছে তাদের কেউই লাভটা দিবে না, কারণ তারা সাথে সাথে চালাক তো বুঝতে পারবে যে স্যার আমাদেরকে মামার করতে করছে, আমার টাকাটা খরচ হবে না, মাঝখান থেকে একে একে আমাদের কেরিয়ারটা শেষ করে দেবে, আমাদের মারিয়ে ফেলবে। কিন্তু আমাদের মধ্যে একটা আছে, মনে করেন লম্বা কিসমের বোকা, সে জানে না 8 তলা থেকে পড়লে কি হবে, বোকা তো সে দৌড়ে 8 তলার উপরে উঠছে, দিছে লাভ। আমাদের 8 তলার পাশে দেখে গাছের সাথে কতগুলো তার পেছানো আছে, ও করছে কি 8 তলা থেকে লাভ দিয়ে ওই তারের মধ্যে এসে আটকে গেছে, তারপরে আস্তে করে করছে, হাতের মধ্যে দুটা শেষ লাগাইছে আর 8 লাখ টাকা পেয়ে গেল। বোকা বলিয়ে তো পাইছে নাকি? আপনার চালাক দিলাম আর লাভ দিলাম না, টাকা তো পেলাম না। দুনিয়াতে যত লোক বড় লোক আছে তারা আমাদের সে একটু বোকা, আর আমরা যারা গরিব চাকরি বাকরির জন্য ঘুরি এরা একটু চালাক। তো আমি প্রথম সাজেশন দিব একটু বোকা হয়ে যাবে, আর বোকা লোকরাই রিস্ক নিতে পারে, বেশি চালাক লোক রিস্ক নেয় না। আর যারা রিস্ক নেয় তারাই আসলে জীবন উন্নতি করে। যদি আপনি ঝুঁকি নিতে না পারেন, রিস্ক নিতে না পারেন, তাহলে একটা মিডিওকার, একটা কর্পোরেট সেলের অফিসার, তারপরে এরিয়া ম্যানেজার, তারপরে নাহলে আরেকটু হলেন মার্কেটিং ম্যান ডাইরেক্টর হয়ে এক পর্যায়ে মরে যাবেন, যদি আপনি তেমন কিছু করে দিতে পারবেন না। যারা উদ্যোক্তা, যারা উদ্যোগ নেয় কোনো কিছু করার জন্য, তাদের সাথে আমাদের মূল পার্থক্যটা হচ্ছে they have this foresightness, they can understand the thing. আমরা লেখাপড়া করে যা বুঝি, কিছু লোক আছে দুনিয়াতে যারা লেখাপড়া না করে আবার এসে ভালো বুঝে। They can understand, they can take the example of Mr. Abul Hashim. Abul Hashim is the chairman of Parties Corporation, Parties Group. তো আবুল হাশিমের কাছে গিয়ে জিজ্ঞেস করেন তো মিস্টার আবুল হাশিম হু ইজ মিস্টার ফিলিপ কটলার, and there will be question from his side, এটা কি আওয়ামী লীগ করে এটা বিএনপি করে? He never heard of ফিলিপ কটলারের নাম, জীবনের শুনেছে, but he is the great marketer of this land. এখন 40টা কোম্পানির মালিক, সব মিলে কাজ করবো করছে, but he was the chairman of North South University. Take the example of Bill Gates. এই আমরা যারা কষ্ট করে MBA বলি, বিল গেটস গেছিল হার্ভার্ডে পড়তে গেছিল, 2 সেমিস্টার পড়ার পরে বলতেছে এসব ফালতু কাজ কে করে? সরাসরি ভাষায় সৃষ্টিকর্তা যাকে তার সৃষ্টির মাঝখান থেকে টান দেন তাকে ভালো ছাত্র হয়ে এন্ট্রান্স পাস করার সুযোগ দেন না। শ্রীকান্ত উপন্যাসের শুরুতে আছে, কিন্তু আমাদের বোধহয় এন্ট্রান্স সব পাস করে চলে আসছে, আমাদেরকে বলা হয় হাত টান দিবে। তাহলে আমাদের যদি সৃষ্টিকর্তা টান না দেয় কি করবো? আমাদের উঠতে হবে। বোঝা যাচ্ছে কি বলছে? টান দেওয়ার সুযোগ আর নাই আমাদের, তাহলে এন্ট্রান্স পাস করতে দিল না। তারা এন্ট্রান্স পাস করে ফেলছে, বিশেষ করে জগন্নাথ থেকে MBA, BSc, MSc পাস করে ফেলছে, তাদেরকে আর মাঝখান দিয়ে টান দেবে না। তো টান না দিলে কি করতে হবে? উঠতে হবে। আর ওঠার জন্য আজকে এই মেলা বা কেরিয়ার আড্ডা। সাধারণত ক্লাস 8, 9, 10-এ খুব পপুলার একটা অ্যাসের বিষয় হচ্ছে এম ইন লাইফ। আমরা সবাই এম ইন লাইফ দেখে আসছি, ডাক্তার হতে চাই, এই হতে চাই, বেশিরভাগই ডাক্তার হতে চাই। বইয়ের মধ্যে তাই আছে, ডাক্তার হতে হবে, দেশের সেবা করতে হবে।
তা আমরা এখানে ডাক্তার তেমন কেউ হয়নি। তার মানে হচ্ছে এই লাইফের আসলে কোনো সার্থকতা নেই, মানে প্রত্যেকটা জিনিসের মানে সার্থকতা থাকা লাগে। যেমন নামকরণের সার্থকতা, এটা এখন আছে কিনা জানি না। যখন আমরা ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পড়াশোনা করছি, বিভিন্ন গল্পের বা উপন্যাসের নামকরণের সার্থকতা আসছে। তো এক ছাত্র পরীক্ষায় আসছে শ্রীকান্ত উপন্যাসে, সরি শরৎচন্দ্রের উপন্যাস দেবদাস উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা। দেবদাস, তো ছাত্র লিখছে প্রথম সেন্টেন্স দেবদাস উপন্যাসের, সরি 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 ওটা ওটা দেবদাসের কথা পর আব্দুল্লাহ উপন্যাস, সরি আব্দুল্লাহ আপনাদের পাঠ্য ছিল অনেকেরই। আব্দুল্লাহ উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করা। তো ওই ছাত্র ক্লাস 9-এর ছাত্র, প্রথম 9-এর ছাত্র হলে কি হবে, খুব পাকা ছাত্র, অনেক পড়াশোনা করে, সে প্রথমে লিখছে আব্দুল্লাহ উপন্যাসের নামকরণের কোনো সার্থকতা নাই। তারপরে সে কি করছে জানে, সারা ওয়ার্ল্ডে বিশ্ববিখ্যাত উপন্যাস যেগুলো নায়কের নামে, এগুলো তালিকা করছে, ওডিসি, ইউলিসিস, এরকম উপন্যাস যেগুলো তালিকা করে সেখানে লিখছে এই সকল উপন্যাসের যে নায়ক, যাদের নামে এই উপন্যাস, সেই নায়করা ছিল যোদ্ধা, বিরোচিত চরিত্র ছিল এগুলো। কারণ তারা প্রথাবদ্ধ সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থার সংগ্রাম করছে, তারা ওটা ভাঙার চেষ্টা করছে, অতএব যথার্থই তাদের নামে উপন্যাসের নাম হয়েছে। কিন্তু আমাদের আব্দুল্লাহ উপন্যাসের নায়ক এক বীর কাপুরুষ, যে তদানীন্তন মুসলমান সমাজ ব্যবস্থার যত অত্যাচার অনাচার সব মুখ বুঝে শেষ করেছে। অতএব তার নামে উপন্যাস হওয়ার নামের কোন সার্থকতা নেই। চাকরি করতে রেল স্টেশনে কুলিগিরি করলেও তো ভালো ছিল, তাও তো বুঝতাম যে হ্যাঁ একটা চরিত্র, সে পারমিটিকে নিয়ে পালাই গেছে, তারপরে সংগ্রামী জীবন, কিন্তু সে গিয়ে মদ খাইছে। এটা হচ্ছে আমাদের একটা শ্রেষ্ঠ উপন্যাস দেবদাস। বরং ওই উপন্যাসের নাম চন্দ্রমুখী হলে ভালো ছিল। তো আমরা জীবনে অনেক কাজ করে আসছি যেগুলো আসলে কোনো সার্থকতা নাই। আমাদের অনেক পড়াশোনা করে আসছি, এগুলোরও কোনো সার্থকতা নেই। আপনি দেখবেন যা যা পড়ছেন, যা যা আপনি ভবিষ্যতে দেখবেন, এর মধ্যে কোনো মিল নেই। তো আমি স্টুডেন্টদেরকে প্রায় বলি, today is not yesterday and tomorrow will be different from today. আপনি যা যা করছেন এগুলো কোনোটাই তেমন কোনো কাজে আসবে না। অ্যাজ এ প্রফেসর অফ মার্কেটিং, আমার অনেক ছাত্র এখানে আছে যারা যাদেরকে পড়াইছে, ওদেরকে অনেক কিছু পড়াই, ফর্মুলা তো পড়াই কি হয়, ভেরিয়েবল কস্ট প্লাস এফসি ডিভাইডেড বাই কিউ ইজ ইকুয়াল টু ইউনিট কস্ট, ইউনিট কস্ট ডিভাইডেড বাই 1 মাইনাস রিজার্ভ রেট অফ রিটার্ন ইজ ইকুয়াল টু মার্কেট। এগুলো ফর্মুলা, মার্কেটিং ফর্মুলা, এগুলো পড়ে। এর সাথে পড়ানো হয় লাইফ টাইম ভ্যালু, কাস্টমার যাকে ধরবা জীবনে ছাড়বা না, ইত্যাদি ইত্যাদি, এগুলো মার্কেটিং ফর্মুলা। এর স্বামী স্ত্রীর মতো, যাকে ধরবা ছাড়বা না কাস্টমার। এখন ফর্মুলা কয়টা ওরা মুখস্থ রাখছে আমি জানি না, তো আমাকে ধরছে, ভালো করেই ধরছে। আমার স্টুডেন্টরা যেখানে থাকুক না কেন, এই সারাক্ষণ সাড়ে সাথে যোগাযোগ রাখার একটা ব্যবস্থা করছে। Even if they have some serious problem in their office also, অফিসের সমস্যা তাদের, বসের সাথে নরওয়েজিয়ান বস, ও যেভাবে চাচ্ছে একটা স্পট সার্ভে করার জন্য, সে যেভাবে চাচ্ছে, এর মধ্যে পরিমাণা হচ্ছে না। ইন মোস্ট কেস তারা যখন সমস্যা করে তখন আমাকে টেলিফোন করে, স্যার একটু সমস্যা করে গেছে, এবং they use some flattering language also, স্যার এই সমস্যা আপনি ছাড়া এই জাতির মধ্যে রাত্রেবেলা কেউ দিতে পারবেন স্যার, বাঙালিদের মধ্যে এই সমস্যা আপনি দিয়ে দিন, এরকম কথা কথা ওদের বলে গেলে আবার বলে স্যার এটা আপনি ছাড়া কার পক্ষে সম্ভব।
তো আমি তখন তাকে বলি তোমাদের অফিস কি কর্তাদের বই আছে মনে করি? আছে স্যার। কোন এডিশনের বই আছে? তো বলি স্যার আমাদের 10th এডিশন 11th এডিশন। তো আমি আমার এগুলো মুখস্থ রাখতে পারি, মনে থাকে। আর কোনো কাজ করি না তো এগুলোই করি, অতএব এটি মনে থাকে। তখন আমি বলি তুমি যে সমস্যার কথা বলছো এটা তোমার এই 13th এডিশনের 307 পৃষ্ঠায় যাও, ওখানে আছে। আমি গাড়িতে আসছি, আমাকে টেলিফোন করে। তো আমি প্রথমে বলি দেখো আমি কেন বলবো তোমাকে এটা? বলে স্যার এটা আফটার সেলস সার্ভিস। তাকে আমি মার্কেটিং করেছি, অতএব মার্কেটিং কোনো সমস্যা হলে এটা সমাধান করার দায়িত্ব আমার। এটা হলো আফটার সেলস সার্ভিস। তো আমি বলি তুমি ওইটা 307 পৃষ্ঠায় দেখো। তখন বলি কি জানেন স্যার একটু ফালতু কথা বলি না, এই মাত্র বললি আমার স্যার বাসিস না আমার আবার কেন? বলে স্যার আপনার পড়া কোনো কাজে আসে না। কেন কাজে আসে না? সবাই তো একই পড়া পড়াইছে, সবাইকে একই ওষুধ দিদিকে অ্যান্টিবায়োটিক খেতে খেতে এক পর্যায়ে রেসিস্ট্যান্স ডেভেলপ করে। এখন আর ওই পড়া কোনো কাজে আসে না। Exactly same thing I have to face. আপনি যখন চাকরি ইন্টারভিউ দিতে যাবেন, every possibility is there. আপনি যা যা পড়ছেন এগুলো কিছুই আপনাকে জিজ্ঞেস করা হবে না, বিকজ আপনি কি কি পড়ছেন, ঢাকা ইউনিভার্সিটির লোকরা কি কি পড়ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি কি লোক পড়ছে, ইট ইজ অলমোস্ট সেম। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক 550 জনের মধ্যে প্রায় 500 জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র। তো তারা কি করছে? তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা পড়ছে এটা আবার এখানে পড়াচ্ছে। অতএব পড়ালেখা মোটামুটি সমান। এটা হচ্ছে পয়েন্ট অফ প্যারিটি। আপনাকে পড়ালেখা দিয়ে কোনো প্রশ্ন করবে না, পাঠ্য বই থেকে কোনো প্রশ্ন করবে না, এই জন্য কারণ আপনি যা যা পড়ছেন এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, IBA যারা যা করছে তারা একই জিনিস করছে। অতএব এভরি পসিবিলিটিস দিয়ে আপনি যা জানেন তা দিয়ে আপনার চাকরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। ব্র্যান্ডিং এর কথা বলি, ট্রাই টু বি এ ব্র্যান্ড। প্রত্যেককে একটা আলাদা ব্র্যান্ড হতে হবে। ব্র্যান্ড আর এমনি একই শার্ট, একই রকম শার্ট আপনি দেখবেন এটা এলিফ্যান্ট রোডে ফুটপাতে এখানে সেখানে যেটা 200 টাকা, 100-200 টাকা, 250 টাকা বিক্রি হয়, ওই একই রকম শার্ট ওই এলিফ্যান্ট রোডে আছে, ওটার মধ্যে লেখা আছে পিটার ইংল্যান্ড, ওটার দাম হচ্ছে 12,000 টাকা, 8,000 টাকা, 7,000 টাকা, একই শার্ট, বিকজ দ্যাট ওয়াজ ব্র্যান্ড। তো ট্রাই টু বি এ ব্র্যান্ড। ব্র্যান্ডের প্রথম স্বাতন্ত্র্যই হচ্ছে এটা অন্যের থেকে আলাদা থাকে। আপনি যদি আলাদা করতে না পারেন, আজকালকার দিনে একটা শব্দ তো খুব বেশি ইউজ হয়, গ্লোবালাইজেশন। Then it has many meaning. Globalization শব্দটা প্রায় শুনেন আপনারা। But student like you যারা এখনো চাকরি করছেন তাদের জন্য what is the meaning of this globalization? আপনি যদি খুব একজন লোক যে শ্রমিক আন্দোলন করে তাকে যদি জিজ্ঞেস করেন what do you mean by globalization? আন্তর্জাতিক শ্রম শোষণ। পরিবেশবাদী বলা হয় বিশ্বায়ন, মানে কি বিশ্বায়ন কিছু না, আসলে এটা উষ্ণায়ন। বিশ্বায়ন বলতে কিছু না, উষ্ণায়ন, গরম হচ্ছে দুনিয়া, পৃথিবী গরম হচ্ছে, এইসব কথাবার্তা কিন্তু আছে। বাট অ্যাজ অডিয়েন্স what does it mean to you? আপনার কাছে, আপনারা যারা এখন ক্যারিয়ার প্ল্যান করতেছেন তাদের কাছে এই বিশ্বায়নের মানে কি? বিশ্বায়নের মানে হচ্ছে সিরিয়াস অর সিভিয়ার কম্পিটিশন। এটাই হচ্ছে মেইন মূল মানে। যেখানেই আপনি চাকরি ইন্টারভিউ দিতে যাবেন, এভরি পসিবিলিটিস দিয়ে চাকরি ইন্টারভিউ দিতে নম্বর তুলের মধ্যে বসায় রাখে লোকগুলা, যারা ইন্টারভিউ নেক্সট এক্সামিনেশন রাখে না, যাদের পাশে বসে থাকবেন আস্তে আস্তে আলাপ হবে না ওদের সাথে। দেখবেন যে ব্যাঙ্গালোর থেকে MBA করে আসছে, ইংল্যান্ড থেকে পাস করে চলে আসছে, আমেরিকা থেকে প্রচুর লোকজন, অস্ট্রেলিয়া থেকে, সিডনি থেকে, মেলবোর্ন থেকে, মালয়েশিয়া থেকে MBA BBA করে এখন এসে ঢাকায় ঢুকতেছে চাকরির জন্য। আর আপনি হচ্ছে জগন্নাথ থেকে। তাই তো understand what is the meaning of this globalization to you?
Simply the meaning of globalization হচ্ছে you have to face a serious type of competition, severe competition. যে কোনো জায়গায় চাকরি কিন্তু দেখবেন যে 8-10 ক্যাডেটের মধ্যে 4-5 জন আছে যারা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকা থেকে পড়াশোনা করে আসছে। That means you have to compete with the global product. No market now is local market. এখন local market বলতে কিছু নাই। The whole market is now part of this global market. And you have to compete with global product. তখনই বলা হয় আপনি কি করবেন? The simple আরেকটা ওয়ার্ড হচ্ছে benchmarking, আরেকটা শব্দ benchmarking. The meaning of this word হচ্ছে first you have to understand what is global standard. বিশ্ব মান কি এই জিনিসটা একটু বুঝতে হবে প্রথমে। And then you have to start your journey towards that direction. আস্তে আস্তে সেদিকে যেতে চেষ্টা করতে হবে, এটাকে বলে benchmarking. তা আপনাকে প্রথমেই ঠিক করতে জেনে নিতে হবে যে আপনার মতন একজন গ্রাজুয়েট বা মাস্টার ডিগ্রি হোল্ডার, ওয়ার্ল্ড ক্লাস মাস্টার ডিগ্রি হোল্ডার, ওয়ার্ল্ড ক্লাস মার্কেটিং গ্রাজুয়েট অর ফিজিক্স অথবা কেমিস্ট্রি হোয়াটএভার ইজ দ্য সাবজেক্ট, এই লেভেলের লোক ওয়ার্ল্ড বিশ্ব মানের একজন গ্রাজুয়েট কি জানে, ফার্স্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ওটাকেই টার্গেট করতে হবে। মানে ইউ হ্যাভ টু কম্পিট এট ওয়ার্ল্ড লেভেল, বিকজ একটা যেহেতু আঞ্চলিক সুন্দরী প্রতিযোগিতা করলাম, এটার মধ্যে ফার্স্ট সেকেন্ড হওয়ার কোনো মানে নেই। আর ফার্স্ট সেকেন্ড যদি হইতে হয় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতাই হতে হবে। তাহলে টার্গেট করতে হবে ওরকম বিশ্ব সুন্দরী যারা আছে, ঐশ্বরিয়া, বিপাশা বসু, এরকম ওই লেভেলে। আমাদের মনমোহন, আমাদের তেজগা বস্তিতে টার্গেট করেন না। You have to establish global standard. আর ওদের সম্বন্ধে জানতে হবে। বিপাশা বসু, ইভেন ইংলিশ ঐশ্বরিয়ায় সারা ভারতবর্ষে মনমোহন, আমাদের তেজগা বস্তিতে টার্গেট করেন না। You have to establish global standard. আর ওদের সম্বন্ধে জানতে হবে। বিপাশা বসু, ইভেন ইংলিশ ঐশ্বরিয়ায় সারা ভারতবর্ষে